আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? হ্যাঁ রিপন। অন্য কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? শুধু তো একজনে আওয়াজ পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি ভাইয়া। ভালো জি, আছেন? পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি স্যার। কালকে কি আপনাদের শুধু একটা পরীক্ষায় আজকে যারা জয়েন দিয়েছেন এখানে আমরা যারা একত্র হয়েছি, মানে হুম। কালকে তো জি, আমার একটাই। সকালে আমার একটা জিএফআই, পরীক্ষা। বিকালে হচ্ছে বিজনেস ল। বিজনেস ল কারো আছে? না স্যার, আমার জি নাই। আছে স্যার, আমার আছে। আমরা চেষ্টা করবো রাত 9টায় লটা নিয়ে এরকম ভাবে একটু আলোচনা করতে। গ্রুপে ইনশাল্লাহ ইয়ে দিয়ে দিব না, যদি আলোচনায় বসে ইনশাল্লাহ গ্রুপে জানতে পারবেন। তো আমি যাই হোক আমরা শুরু করি, যেহেতু কালকে পরীক্ষা, সবাই একটু আপনাদের মতো করে নিজের মতো করে একটু প্রিপারেশন নেওয়ার দরকার আছে। যতই গ্রুপ ডিসকাশন, যতই আলোচনা, যতই শীট পড়েন না কেন, নিজের মতো করে একটু চোখ বুলানোর দরকার আছে। তারপরে আমি আজকে এর আগে বিজনেস কমিউনিকেশনের মতো করে একটু সামারাইজ করতে আসছি, যেন আপনাদের এ থেকে জেড পর্যন্ত একটা জিনিস মাথায় থাকে, এবং সেটা হইলে এই পরীক্ষা এবং রাতের যে আপনাদের প্রিপারেশনটা স্মুথ হবে, এবং পরীক্ষায় আশা করি যে ভালো কিছু লিখতে পারবেন। আমরা এখানে যে কয়টা মডিউল ছিল, আমি প্রত্যেকটা মডিউলের শিটও দিয়েছিলাম, সাজেশনও দিয়েছিলাম। আশা করি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছেন। আমার শিটগুলো থেকে এবং স্পেশালি আজকে আমার সাজেশনটা থেকে কিছু জিনিসকে আমরা একটু গুরুত্ব দিয়েই মূলত আজকে আলোচনাটা করব। যেমন প্রত্যেকটা শিটে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু এর মধ্য থেকে যে যে কোশ্চেন গুলো আমাদের একটু গুরুত্ব দেওয়া উচিত, আমরা এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি। আজকের যে সাবজেক্টটা সেটা খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আসলে, যেমন কর্পোরেট গভর্নেন্স। এই কর্পোরেট গভর্নেন্স কিন্তু আজকের থেকে কয়েক বছর আগেও, বেশ কিছু কয়েক বছর আগে বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে ছিল না। আর আজকের থেকে 15-20 বছর আগে বাংলাদেশেও ছিল না। অর্থাৎ কর্পোরেট গভর্নেন্সটা আনুষ্ঠানিকভাবে এরকম ভাবে সিলেবাস ভিত্তিক, আপনাদের ধরেন আমাদের এমবিএ, বিবিএ কিংবা ঢাকা ভার্সিটির বিভিন্ন কোর্স বা বিভিন্ন ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের যে কোর্সগুলো আছে, এবং এই যে এখন আমরা যে প্রফেশনাল যে কোর্সটা করতেছি সেখানে আলাদাভাবে এরকম ভাবে সুন্দরভাবে, এটা আজকের থেকে কয়েক বছর আগে আসলে ছিল না। তো আমরা আমরা আমি এখানে যেটা উম, এখানে যেটা আমি বুঝতে পারি যে আপনারা সবাই মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখছেন। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা সামারাইজ করা, যাতে করে ইজিলি আমরা একটু বুঝে সহজ ওয়েতে আমরা একটু পরীক্ষায় আনসার করতে পারি। এবং আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট এই শীটগুলোর পরে একটু আচ্ছা, যাই হোক, সরি আমার একটা কল আসছিল। আমরা আলোচনার সব শেষ 20 মিনিট আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা আশা করি আপনাদের পরীক্ষা পাশের জন্য অনন্য সহায়ক ভূমিকা পালন করবে। আমি এটা সিক্রেট রাখলাম, লাস্ট 20 মিনিট আমরা ওই দিকে যাব। আমরা মূলত এখন কর্পোরেট গভর্নেন্সের হিস্টোরি, পার্সপেক্টিভ, এগুলোতে যাই না, আমরা সরাসরি কিছু প্রশ্নে চলে যাই। যেমন আমাদের ফার্স্ট আমার যে একটা ছিল, আপনার সাজেশনে যে কোশ্চেনটা ছিল যে কর্পোরেট গভর্নেন্স কি এবং তার গুরুত্ব কি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে এটার গুরুত্ব কি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটার গুরুত্ব কি, কিংবা ফাইন্যান্সিয়াল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে সেটার গুরুত্ব
বা কি বা বেনিফিট গুলো কি, এই দুইটা কোশ্চেন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা এখন এবং একটা কোশ্চেন ছিল যে গুড গভর্নেন্স আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, আর মিশন এবং ভিশন স্টেটমেন্ট। এই এই আমাদের প্রথম অধ্যায়ের তিনটা কোশ্চেনের মধ্যে থেকে আপনাদের 20 নাম্বার অবশ্যই কমন পড়বে, অর্থাৎ এই 30টা স্লাইডের ভিতরে আপনাদের 20 নাম্বার কমন থাকবেই থাকবে। তাহলে আমরা কর্পোরেট গভর্নেন্স যদি আমরা একটু সংজ্ঞাটা দেখি, যদি এই সংজ্ঞাটা দেখি যে কর্পোরেট গভর্নেন্সটা কি, কর্পোরেট গভর্নেন্স ইজ দ্য সিস্টেম বাই হুইচ বিজনেস কর্পোরেশনস আর ডিরেক্টেড এন্ড কন্ট্রোল। অর্থাৎ কর্পোরেট গভর্নেন্স হচ্ছে একটা পদ্ধতি, একটা সিস্টেম, একটা রীতি, একটা নীতি, যার মাধ্যমে এই বিজনেস কর্পোরেশন গুলো নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। সহজ ভাষায় আপনারা একটু কি দিবেন, লিখে দিবেন। ভালো এর চেয়ে ভালো লিখতে পারলে দিস ইজ গুড, বাট সহজ যদি হয় যে এরপরে যে এখানে এখানে একটা লাইন আছে, বাই ডুইং দিস, অর্থাৎ বাই ডুইং দিস মানে কি, বাই কর্পোরেট গভর্নেন্স ইমপ্লিমেন্টেশন করা। It also provides a structure through which the company objectives are set and the means of attaining those objectives and monitoring performance. এই কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমে আমরা আরো কি করতে পারি, আমরা আরো কি করা যায়, একটা কোম্পানির, একটা কর্পোরেশনের অবজেক্টিভ গুলো সেট করা যায়, সেটাকে অর্জনের জন্য মনিটরিং করা যায়, তার এবং পারফরমেন্স গুলো ইভালুয়েশন করা যায়। এটাই হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। যেমন ধরেন আমরা আমাদের বছর শেষে আমাদের যেমন এপ্রিজাল হয়, এবং সেটা আমাদের উপর লেভেলে ধরেন ডিরেক্টর লেভেলে, এসএমটি লেভেলে যেনারা আছেন, ওনাদেরও কিন্তু অ্যাপ্রেজাল হয়। এই যে ওনাদের যে অ্যাপ্রেজালটা এবং পুরো বিজনেসের যে অ্যাপ্রেজালটা, এইটি হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। এখানে আমি একটা বাংলায় সংজ্ঞা দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন সহজে, আশা করি সেটা আছে। অর্থাৎ কর্পোরেট গভর্নেন্স বলতে সেই সকল নিয়ম কানুন, অনুশীলন এবং প্রক্রিয়া সমষ্টিকে বোঝায়, যার দ্বারা একটি কোম্পানিকে নির্দেশিত এবং নিয়ন্ত্রিত করা হয়। যে কথাটা একটু আগে বললাম, এর ফলে কোম্পানির বিভিন্ন স্টেক হোল্ডার, যেমন শেয়ার হোল্ডার, ব্যবস্থাপনাকারী, গ্রাহক, অর্থাৎ বিভিন্ন স্টেক হোল্ডার, ইন্টারনাল এবং এক্সটার্নাল যে স্টেক হোল্ডার থাকে আমরা জানি, তাদের স্বার্থ মধ্যে ভারসাম্য বজায় থাকে। আমরা এগুলো এই যে এখানে কর্পোরেট গভর্নেন্সের প্রকারভেদ, এটা জাস্ট শুধু পড়ার জন্য পড়া। যদি কোনো প্রশ্নে আপনারা অ্যাড করতে পারেন তাহলে হলো প্রশ্নের ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে? অর্থাৎ কর্পোরেট গভর্নেন্স, জি আচ্ছা, কর্পোরেট গভর্নেন্স, হ্যালো। হ্যাঁ আমার মনে হয় কেউ প্রশ্ন করতেছিল নাকি আওয়াজ আসছিল? আচ্ছা, এই গুড গভর্নেন্স আর কর্পোরেট গভর্নেন্স কি একই তো? গুড গভর্নেন্সটাই আমি বলি, ধরো গুড গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স মানেই হচ্ছে, অর্থাৎ গভর্নেন্সের একটা পার্ট হচ্ছে গুড গভর্নেন্স, এনভায়রনমেন্টাল আচ্ছা, গভর্নেন্স, ই গভর্নেন্স, গ্লোবাল গভর্নেন্স। হ্যাঁ, এবং যদি আসে এখন গুড গভর্নেন্স কি, কর্পোরেট গভর্নেন্সটা যখন ইফেক্টিভ ভাবে আমরা এস্টাবলিশ করতে পারি, এটা হচ্ছে গুড গভর্নেন্স, একদম সহজ ভাষায়, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে কর্পোরেট গভর্নেন্সের 4টা পিলার আছে। এই 4টা পিলার কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবেন? এই যখন তার গুরুত্ব আসবে ইউজ করতে পারবেন, তার বেনিফিট আসবে ইউজ করতে পারবেন, তার আহ, তার ফিচার যদি আসে গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নেন্সের, সেখানে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ কর্পোরেট গভর্নেন্সের 4টা পিলার, 4টা পিলার কি কি? অ্যাকাউন্টেবিলিটি, ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি এবং রেসপন্সিবিলিটি। অর্থাৎ এই 4টা পিলার বা 4টা পয়েন্ট, 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য, ইম্পর্টেন্সি, সকল জায়গায় এই 4টা পিলার কিন্তু ইউজ করতে পারবেন। এই 4টা পিলারের অন্তর্ভুক্ত কি কি কাজ আছে আমরা এখানে একটু উল্লেখ করে দিছিলাম। যে অ্যাকাউন্টেবিলিটি বলতে কি বোঝায়? এনশিওর দ্যাট ম্যানেজমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড আর দ্য বোর্ড ইজ অ্যাকাউন্টেবল টু দ্য শেয়ার হোল্ডার্স। ভেরি সিম্পল। অর্থাৎ এই অ্যাকাউন্টেবিলিটি বলতে কি বোঝায়? এই যে ম্যানেজমেন্টটা লাইবল কার কাছে? বোর্ডের কাছে। আর বোর্ড লাইবল কার কাছে? স্টেক হোল্ডারদের কাছে। ওই যে একটু আগে বললাম যে আমরা যাদের কাছে, যারা আমাদের অ্যাপ্রেজাল করে, ওনাদেরও কিন্তু অ্যাপ্রেজাল হয়। তারপরে দেখেন ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস, রেসপন্সিবিলিটি। অর্থাৎ এই 4টা জিনিস, যদিও 4টা পিলার এবং 4টা মূল খুঁটি, ভিত্তি, স্তম্ভ, যাই বলি না কেন, এই 4টা ভিত্তি, স্তম্ভ, খুঁটিকে আপনারা সকল জায়গায় এস্টাবলিশ করতে পারবেন। একটু
এই 4টা পিলারকে মানে কোন কোন জায়গায় এস্টাবলিশ করতে পারবেন আমি আসতেছি, ব্যাখ্যা নিয়ে আসতেছি। তাহলে আমরা কিন্তু মূল প্রশ্নে এখনো আসি নাই, মানে আমরা মূলত আহ, আমাদের যে 3টা কোশ্চেন এই অধ্যায় থেকে সেই 3টা কোশ্চেন এখন আসি না, শুধু কর্পোরেট গভর্নেন্সের সংজ্ঞাটা দেখছি। এরপরে হচ্ছে এই যে কর্পোরেট গভর্নেন্স ইম্পর্টেন্স, এসেনশিয়ালিটি বা এসেনশিয়াল, এটা একটা প্রশ্ন। অর্থাৎ ওই যদি আসে যে কর্পোরেট গভর্নেন্সের গুরুত্ব কি, কর্পোরেট গভর্নেন্সের এসেনশিয়াল কি, হোয়াই কর্পোরেট গভর্নেন্স ইজ এসেনশিয়াল, এই পয়েন্টগুলো এখানে যে 7টা বা 8টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট যদি আপনি লিখে দিতে পারেন দ্যাটস এনাফ। কারণ আপনার পয়েন্ট আসবে, কোশ্চেন আসবে 2টা বা 3টা কোশ্চেন, যদি এটা হয়তো 5 বা 6 থাকবে ডেফিনেশন, তারপর এটা থাকলে যদি লিখে দিতে পারেন এনাফ। এই কোশ্চেনটাই আবার অন্যভাবে আনসার করা আছে এখানে, এইটা অর্থাৎ ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে নন ব্যাংক এবং ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কর্পোরেট গভর্নেন্সের বেনিফিট কি, গুরুত্ব কি, এই পয়েন্টটা একটু আমাদের বইয়ে যেভাবে লিখছে টেক্সট বুকে একটু এলোপাতাড়ি, পড়তে গেলে একটু কেমন জানি লাগে। এই জন্য এইটাকে কিন্তু আমি একটু অন্য, এই যে আপনার ইচ্ছা করলে এই পয়েন্টগুলো এখানে দিয়ে দিতে পারেন, ওখানে গুড গভর্নেন্সের বেনিফিটটা ওই পয়েন্টগুলো না দিয়ে এই পয়েন্টগুলো আপনারা সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। এবং সেখানে যদি প্রশ্ন 10 নাম্বার হয়, এই পয়েন্টগুলো দিয়ে জাস্ট একটা 1 লাইন 1.5 লাইন করে যদি একটা সেন্টেন্স লিখে দিতে পারেন, তাহলে দ্যাটস এনাফ। ঠিক আছে, সো এই কোশ্চেনটার বদলে যদি আপনারা এই পয়েন্টগুলো দিয়ে আসতে পারেন, দেখেন বেনিফিট অফ গুড গভর্নেন্স ইন ব্যাংকিং ইনস্টিটিউশন বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে একই কথা কিন্তু, হ্যাঁ, যা শুধু পয়েন্টগুলো লিখে আপনারা জিনিসগুলো আলোচনা করে দিয়ে আসবেন। কি কি আছে এখানে দেখেন, ইফিশিয়েন্ট প্রসেস, রিডিউসিং দ্য কস্ট অফ ক্যাপিটাল, এটা তো ফাইন্যান্সিয়াল বলেন নন ফাইন্যান্সিয়াল বলেন সকল প্রতিষ্ঠানই আমি যদি গুড গভর্নেন্সটা স্টাবলিশ করতে পারি, আমার এখানে কি হবে, কস্ট অফ ক্যাপিটালটা রিডিউস হবে। কস্ট অফ ক্যাপিটাল যদি রিডিউস হয় তাহলে আলটিমেটলি আমার খরচ কমে যাবে, আর খরচ যদি কমে যায় আলটিমেটলি আমার প্রফিট হবে। ভিজিবিলিটি অফ এরর্স, মানে এতে গুড গভর্নেন্স থাকলে কি হবে, আমাদের যে ভুলগুলো, আমাদের কাজ করতে যে 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 ধরনের ভুলগুলো থাকে সেটা সহজে ভিজিবল হবে। ইমপ্রুভিং টপ লেভেল ডিসিশন মেকিং, টপ লেভেলে যারা থাকেন ওনাদের ডিসিশন মেকিং নিতে সহজ হবে, এবং তার ডিসিশন মেকিং পদ্ধতি বা ডিসিশন মেকিং এফিসিয়েন্সিটা বৃদ্ধি পাবে। স্মুথার রানিং অপারেশন, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা স্মুথ হবে। অ্যাসিউরিং ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল যে আমাদের যে পদ্ধতিগুলো থাকে, ইন্টারনাল অডিট থাকে, ইন্টারনাল কমপ্লায়েন্স থাকে, এগুলো আমাদের জন্য সহজ হবে। গুড রিপুটেশন, ওই যে উপরে যেটা বললাম, যদি কস্ট অফ ক্যাপিটাল কমে, যদি আমাদের ইরর কমে যায়, আমাদের সিদ্ধান্তগুলো মানে ডিসিশন মেকিং যদি স্মুথ হয়, আমাদের প্রতিদিনের অপারেশন যদি রানিং অপারেশন যদি স্মুথ হয়, ইন্টারনাল কন্ট্রোলটা যদি আমাদের ভালো হয়, তাহলে আলটিমেটলি প্রতিষ্ঠানের গুড রেপুটেশন হবে। এনেবলিং বেটার স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এবং উপরের জিনিসগুলো থাকে তাহলে আমাদের কি হবে, স্ট্র্যাটেজিক প্ল্যান মানে আগের তুলনায় বেটার প্ল্যান, অন্য কম্পিটিটরের তুলনায় একটা বেটার স্ট্র্যাটেজিক প্ল্যান নিতে আমাদের সুবিধা হবে। ক্লিয়ারিটি, তাহলে যখন গুড গভর্নেন্স থাকবে তখন দেখবেন আপনার বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন ডিসক্লোজার মানে থাকবে, যাতে করে সকল স্টেক হোল্ডাররা বিজনেসের সকল ইনফরমেশন সঠিকভাবে পায়। তাতে কি কি হবে, বিজনেসের ক্লিয়ারিটি বৃদ্ধি পাবে। ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি, আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি উপরের জিনিসগুলো যদি এই যে এ থেকে এইচ পর্যন্ত বা আই পর্যন্ত যে পয়েন্টগুলো বললাম, সেখানে যদি আমরা সঠিকভাবে গভর্নেন্স স্টাবলিশ করতে পারি, তাহলে আমাদের প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি বৃদ্ধি পাবে। হায়ার স্টাফ রিটেনশন মানে কি, কোন একটা প্রতিষ্ঠানের যখন রিপুটেশন ভালো হয়, তার ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি যখন ভালো হয়, তার প্রফিট যখন ভালো হয়, তাহলে আলটিমেটলি কি হয়, আমরা যারা স্টাফ থাকি তারা ওই প্রতিষ্ঠানের সঙ্গে স্টে করতে পছন্দ করি। কেন পছন্দ করি, বছর শেষে আমাদের স্যালারিটা বাড়ে, বছর শেষে আমাদের ইনসেনটিভটা বাড়ে, বছর শেষে আমাদের প্রমোশনটা স্মুথলি হয়। এই জন্য হায়ার স্টাফ রিটেনশন, অর্থাৎ স্টাফ রিটেনশনটা কম মানে স্থায়ী হয় আর কি, অর্থাৎ মুভ করে না, স্টাফ সহজে মুভ করে না। ফোকাস অন কমপ্লায়েন্স, যেখানে গভর্নেন্স সেখানে কমপ্লায়েন্স। শেয়ার ভ্যালু,
এই যেই কথাগুলো বললাম, এই একটা প্রতিষ্ঠানের যদি এতগুলো গুণ আলটিমেটলি গুড গভর্নেন্সের কারণে স্টাবলিশ হয়, তখন মার্কেটে তার শেয়ার ভ্যালু অটোমেটিকলি বৃদ্ধি পাবে। ইফেক্টিভ রেসপন্স টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তাহলে কি হবে, আমাদের এই মানে গুড গভর্নেন্স যদি স্টাবলিশ করি, তাহলে এক্সটার্নাল এনভায়রনমেন্টের কাছ থেকে আমরা গুড রেসপন্স পাবো, ইফেক্টিভ রেসপন্স পাবো। এই হলো আমাদের একটা কোশ্চেন যেটা খুবই গুরুত্বপূর্ণ। গুড গভর্নেন্স কি, তার ইম্পর্টেন্স কি, তার বেনিফিট কি, ফাইন্যান্সিয়াল কিংবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে অথবা ব্যাংকিং ইনস্টিটিউটে যেভাবে আসুক না কেন, আপনারা এই প্রশ্নটা দিবেন। আশা করি এই প্রশ্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই যে গভর্নেন্স কি, আমি গভর্নেন্স মূলত গুরুত্ব দিলাম গভর্নেন্সের 4টা পিলার, আর হচ্ছে আপনার এই এই বেনিফিট অথবা ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্স অথবা গভর্নেন্স, যাই বলি না কেন, অর্থাৎ গভর্নেন্স, গুড গভর্নেন্স, বেনিফিট, ইম্পর্টেন্স যাই আসবে, আপনার এই স্লাইডটা দিয়ে আসবেন। আপনার দরকার হলে নোট করে রাখতে পারেন, 18 নম্বর স্লাইড। তারপরে যেটা আছে বেসেল কমিটি, এই যে প্রশ্নটা, এটা একটা ইম্পর্টেন্ট, বাট এটা কিন্তু আমি আপনাদের বড় কোশ্চেনে দেই নাই। কেন দেই নাই? এই প্রশ্নটা যদি আমার ধারণা বড় কোশ্চেন আসলেও আসতে পারে, কিন্তু সম্ভাবনা কম যেটা আসবে সেটা হলো শর্ট কোশ্চেন, বেসেল কমিটি। তো এই বেসেল কমিটি শর্ট কোশ্চেন, যদি শুধু বেসেল কমিটি শর্ট কোশ্চেনে যদি শুধু তার যে 13টা প্রিন্সিপাল আছে, আপনার যদি শুধু এই কথাটা গুছাই লিখে যে বেসেল কমিটি গাইডলাইন অন কর্পোরেট গভর্নেন্স, তার 13টা প্রিন্সিপাল আছে, শুধু 13টা প্রিন্সিপালের নাম লিখে দিয়ে আসবেন। এর চেয়ে সুন্দর আনসার আর মানে হয় না। ঠিক আছে, শুধু বেসেল কমিটিটার 13টা প্রিন্সিপাল লিখে দিয়ে আসবেন। বেসেল কমিটি আপনি ব্যাংকের জন্য একটা লাইন লিখবেন, লিখে তার 13টা প্রিন্সিপাল লিখে দিয়ে আসবেন। তারপরের কোশ্চেনটা হচ্ছে আপনার মিশন এবং ভিশন স্টেটমেন্ট। আমি আমাদের প্রশ্নের সাজেশন ছিল যে মিশন স্টেটমেন্ট কি আর ভিশন স্টেটমেন্ট কি। মিশন স্টেটমেন্ট ইজ এ ব্রিফ ডিসক্রিপশন অফ হোয়াই এ কোম্পানি অর অর্গানাইজেশন এক্সিস্ট। দ্য মিশন স্টেটমেন্ট এক্সপ্রেসেস অর্গানাইজেশন কোর ভ্যালুস এন্ড পারপাস। তাহলে আমরা কি বুঝলাম, যে মিশন স্টেটমেন্টটা হচ্ছে একটা প্রতিষ্ঠান কেন এক্সিস্ট আছে সেটার একটা ডেসক্রিপশন, ব্রিফ সামারি। আর ভিশন স্টেটমেন্টটা ইজ এ শর্ট স্টেটমেন্ট দ্যাট ডেসক্রাইব দ্য ফিউচার গোল অ্যান্ড অ্যাম্বিশন অফ এন অর্গানাইজেশন। ভিশনটা কি, অর্থাৎ মিশনটা হচ্ছে প্রেজেন্ট আর ভিশনটা হচ্ছে ফিউচার। ঠিক আছে, অর্থাৎ এই মানে ভিশনটা কি, সে ভবিষ্যতে কি করবে, তার গোল কি, তার টার্গেট কি, তার অ্যাচিভমেন্ট কি হবে, সেটা নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে ভিশন স্টেটমেন্ট। এই ভিশন এবং মিশন স্টেটমেন্ট এবং তার বেনিফিট কিংবা ইম্পর্টেন্স কিংবা দুইটার মধ্যে পার্থক্য, এই এই প্রশ্নটা শর্ট হোক ব্রড হোক আসবে। এই মিশন ভিশন স্টেটমেন্টের যে প্রশ্নটা হচ্ছে আপনার ইম্পর্টেন্স, পারপাস, বেনিফিট, এই যে এটা হচ্ছে মিশন স্টেটমেন্টের বেনিফিট, আর এটা হচ্ছে ভিশন স্টেটমেন্টের বেনিফিট। মিশন স্টেটমেন্টের বেনিফিট কি? মিশন স্টেটমেন্টের বেনিফিট হচ্ছে যে দেখেন এখানে লেখা আছে, দ্য স্টেটমেন্ট কমিউনিকেটস ফার্মস পারপাস এন্ড ডিরেকশন টু দ্য স্টাফ, কাস্টমার্স, ভেন্ডর, আদার ইনভেস্টর। অর্থাৎ মিশন স্টেটমেন্টটা কেন ইউজ হয়, সেটা হয় তার পারপাসটা বা তার উদ্দেশ্যটা হচ্ছে তার স্টাফদেরকে ডিরেকশন দেওয়া, কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করা, ভেন্ডরদের সঙ্গে কমিউনিকেট করা, এবং আদার যে ইনভেস্টর আছে, আমাদের যে প্রতিষ্ঠান ইনভেস্টর থাকে তাদের সঙ্গে কমিউনিকেট করা। এই রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে তার জন্য মিশন স্টেটমেন্টটা। এবং তার ইম্পর্টেন্স বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে এই মিশন স্টেটমেন্ট কি ব্যাখ্যা করে, কি ডিসক্রাইব করে বা কি এক্সপ্লেনেশন করে আমাদের কাছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ক্লিয়ারিটি, ডিরেকশন, ফোকাস, ট্রাস্ট, ইউনিকনেস, মোটিভেশন, সাপোর্ট, আইডেন্টিটি, গাইডিং কালচার, ইমপ্রুভ পারফরমেন্স। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ইস্যুতে মানে ক্লিয়ারিটি করা, কোন একটা ইস্যুতে ক্লিয়ারিফাই করা, কোনো আমার কোনো টিম মেম্বারদেরকে ডিরেকশন দেওয়া, আমার কোনো উদ্দেশ্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেটাকে ফোকাস করা, কাস্টমারের সঙ্গে আমার ট্রাস্ট এনরিচ করা,
ঠিক আছে, আমার বিভিন্ন আমার স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে মোটিভেশন দেওয়া, এইগুলো হচ্ছে আমাদের মিশন স্টেটমেন্ট। এবং এগুলো এই মিশন এইগুলো করতে গেলে আমার কি মানে এইগুলো যদি বৃদ্ধি করতে চাই, এগুলো যদি আমি করতে চাই, সেটার জন্য কি দরকার, সেটা হচ্ছে মিশন স্টেটমেন্ট। তাহলে তার আমার গুরুত্ব, মিশন স্টেটমেন্টের গুরুত্বগুলো হচ্ছে এই এইগুলো, মানে যে পয়েন্টগুলো আমি দিয়ে দিলাম, আপনার এই পয়েন্টগুলো লিখে দিবেন, নাম্বার বুঝে পয়েন্টগুলো লিখবেন, নাম্বার বুঝে শুধু এক লাইন অ্যাড করে দিবেন। সেম হচ্ছে আপনার ভিশন স্টেটমেন্ট। The purpose of vision statement is to outline long-term aspiration and goals of organization. অর্থাৎ লং টার্ম একটা প্রতিষ্ঠানের গোল সেট করা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অ্যাচিভমেন্ট কি হবে ভবিষ্যতে, তার একটা ক্লিয়ার পিকচার সামনে নিয়ে আসা, এটা হচ্ছে ভিশন স্টেটমেন্টের গুরুত্ব, বেনিফিট, পারপাস, যাই বলি না কেন আমরা। তাহলে আমরা এখানে পয়েন্টগুলো সেম, ইন্সপাইরেশন এন্ড মোটিভেশন, গাইডেন্স ফর ডিসিশন মেকিং, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের ইন্সপাইরেশন করা, মোটিভেশন করা, গাইডলাইন তৈরি করা, ডিসিশন মেকিং এ সহযোগিতা করা, কোনো একটা স্ট্র্যাটেজিক ডিরেকশন সেটিং করা, হ্যাঁ, তারপরে আপনার কোনো একটা ব্র্যান্ডিং বা একটা ডিভিশনের ডিফারেন্সিয়েশন করা, কোনো একটা প্রগ্রেস কি পর্যায়ে আছে এখন সেটার মেজার করা, এবং শেষের সাকসেসের জন্য, সাকসেস করতে কি কি করতে হবে তার আইডেন্টিফাই করা। এইগুলো হচ্ছে আমাদের ভিশন স্টেটমেন্টের পারপাস বলি, বেনিফিট বলি, এবং ইম্পর্টেন্স বলি, যাই বলি না কেন। এবং হচ্ছে এই মিশন এবং ভিশন স্টেটমেন্টের যে ডিফারেন্সটা, এটা একটু দেখবেন, দেখলে হয়তো আপনাদের কোনো ইজি হয়ে যায়। যেমন কি বলছে, ভিশন স্টেটমেন্ট ডিসকাস দ্য ডিজায়ার্ড পজিশন অফ দ্য কোম্পানি ইন ফিউচার। ওই যে বললাম, মানে ভিশন হচ্ছে ফিউচার, আর মিশন হচ্ছে বর্তমান প্রতিষ্ঠান কোম্পানি কি করতেছে, তার তার অ্যাপ্রোচ কি, তার কালচার কি, এগুলো মানে বর্তমানে তার অপারেশন কি, এগুলো হচ্ছে মিশন স্টেটমেন্টের বিষয়বস্তু। The mission statement remains the same till the company survive. আর মিশন স্টেটমেন্ট মে চেঞ্জ রেকর্ড দ্য কোম্পানি। অর্থাৎ ভিশনটা কি, যেহেতু আমার ফিউচার ভিত্তিক, আমার একটা টার্গেট থাকে যে আগামী 5 বছরে আমি আমার প্রতিষ্ঠানকে এই জায়গায় নিব। এই টার্গেট কিন্তু সহজে চেঞ্জ হয় না, কারণ আমরা সবাই এম্বিশাস, অর্থাৎ আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে চাই, তো খারাপের দিকে কেউ যেতে চায় না। যেহেতু আমাদের টার্গেট সেট করব আগামী 5 বছরে আমার প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট এত কোটি টাকা করতে চাই, তাহলে সেই টার্গেট কিন্তু ঠিক থাকে, সেম থাকে। কিন্তু কি চেঞ্জ হয় সেটা হচ্ছে দৈনন্দিন কাজের যে রুটিন, দৈনন্দিন কাজের যে অপারেশনাল যে অ্যাক্টিভিটিস, এটা চেঞ্জ হয়, অর্থাৎ মিশন স্টেটমেন্টটা চেঞ্জ হয়। The vision statement is made to inspire, আর vision statement made to inform। অর্থাৎ ভিশন স্টেটমেন্টটা কি বলছে, যে এটা হচ্ছে ইন্সপায়ার তৈরি করে, আর এটা ইনফরমেশন তৈরি করে। The vision statement shows the company's future aspiration, আর statement explain the company's core purpose. The vision statement talks about the something to accomplish. The mission statement talks about the something to pursue it for that accomplishment. অর্থাৎ ভিশন হচ্ছে যেটা কমপ্লাই করা হবে, আর ভিশন যেটা অলরেডি করা হচ্ছে বা কমপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, মিশন আর ভিশন স্টেটমেন্ট একটু দেখবেন, তাহলে আমরা এখান থেকে 2-3টা প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের এখান থেকে ডান। তো আমাদের প্রথম এই অধ্যায় থেকে যা যা দেখার আমরা দেখা হয়ে গেছে। এখান থেকে একটা শর্ট কোশ্চেন হলো কোড অফ কন্ডাক্ট আর ব্র্যান্ড প্রমিস। এটা জাস্ট একটা লাইন রিডিং একটু দেখবেন, এই 4টা উপাদান একটু দেখবেন, শুধু জাস্ট এই একটু, আর হচ্ছে 4টা উপাদানের নামগুলো দেখবেন। আর কোড অফ কন্ডাক্টটা কি? কোড অফ কন্ডাক্টটা কি আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের যে অর্থাৎ কিছু সেট করা কিছু রুলস থাকে, স্ট্যান্ডার্ড থাকে, প্রিন্সিপাল থাকে, এইগুলি হচ্ছে আমাদের কোড অফ কন্ডাক্ট। আমরা কি ড্রেস পরবো, আমরা কয়টা অফিসে অ্যাটেন্ড করব, কয়টা অফিস লিভ করব, ঠিক আছে, আমাদের এই যে কম্পিউটার থেকে কোনো কিছু কার কার সঙ্গে শেয়ার করতে পারবো, কার কার সঙ্গে শেয়ার করতে পারবো না, আমাদের ইমেল কাকে কাকে মেল দিতে পারবো, এই যে মানে প্রতিদিনকার যে রুলস গুলো আমাদের নিত্যদিন, এইগুলো হচ্ছে কোড অফ কন্ডাক্ট। আমরা যখন প্রতিষ্ঠানে জয়েন দিই দেখবেন যে একটা কোড অফ কন্ডাক্ট ফর্মে সাইন দিতে হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কোড অফ কন্ডাক্ট। এটা জাস্ট শর্ট একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তাহলে আপনারা আশা করি এটা লিখতে পারবেন। আমরা এবার মডিউল বি তে যাই। মডিউল বিতে বেশ কয়েকটা কোশ্চেন আছে, তাহলে আমরা যেটা বুঝতে পারি, আমার যেটা মনে হয়, আমরা অলরেডি 20 নাম্বার আনসার করার মতো ক্যাপাবিলিটি সবার ইনশাল্লাহ আছে। অর্থাৎ মডিউল এ থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে।
এবার হচ্ছে বোর্ড এবং তার রেসপন্সিবিলিটি। তো বোর্ড এবং তার রেসপন্সিবিলিটি থেকে আমাদের যে কোশ্চেন গুলো ছিল, যে বোর্ডের রেসপন্সিবিলিটি অথবা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের রেসপন্সিবিলিটি, তারপরে ছিল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং তার ইম্পর্টেন্ট, তারপর কর্পোরেট কালচার, আর একটা ছিল আপনার বোর্ড কিভাবে ডিজলভ হয়। তাহলে মূলত 3-4টা কোশ্চেন ছিল এখানে, এখান থেকেও একটা ফুল একটা কোশ্চেন আসতে পারে। এই যে ধরেন আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা কি আমরা জানি। An independent director in corporate governance refers to a member of board of directors who does not have a material relationship with the company, as is either part of its executive team nor involved the day-to-day operation of the company. অর্থাৎ আমরা জানি যে বর্তমান আইন অনুযায়ী প্রত্যেকটা প্রতিষ্ঠানে 5/1 আমাদের কি থাকতে হয়, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হয়। এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে ওনারা কারা হবেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এটাই হচ্ছে মূলত এখানে আলোচনা। ওনারা এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি আমাদের এই কর্পোরেট যে প্রতিষ্ঠানে উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবেন সেখানে সে কোনোভাবেই সম্পৃক্ত না, ম্যাটেরিয়ালি হোক ইনম্যাটেরিয়াল হোক, এক্সিকিউটিভ টিমের সঙ্গে সে সম্পৃক্ত না, তো তার সঙ্গে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যারা আছে তারা তো এমনিতে ডিরেক্টর, উনি হবে ইন্ডিপেন্ডেন্ট, মানে একজন স্বাধীন ডিরেক্টর, যেটা কোনোভাবেই এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নয়। এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের রুল কি? এটা হচ্ছে ইম্পেরিয়াল জাজমেন্ট, মেনটেন ট্রান্সপারেন্সি, এনশুরিং গুড গভর্নেন্স। ওই যে বললাম যে গুড গভর্নেন্সটা আমাদের দেশে নতুন আসছে, এটার কারণ কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা থাকেন ব্যাংকে, ওনারা যেন স্টেক হোল্ডারদের, শেয়ার হোল্ডারদের কোনো স্বার্থে ক্ষুণ্ণ হয়, স্বার্থ নষ্ট হয়, এরকম কোনো কাজ করতে না পারে। এই জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, মানে কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বাধ্যতামূলকভাবে এখন রাখতে হয়। এখানে হচ্ছে কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কি কি বৈশিষ্ট্য, গুরুত্ব, মানে বৈশিষ্ট্যগুলো কি কি, এটা আমি একটু অন্যভাবে দিয়েছি, বইয়ে হয়তো আরেকভাবে আছে, এখানে আপনাদেরকে দিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। অর্থাৎ তার তার কি কি বৈশিষ্ট্য, একটা ইন্ডিপেন্ডেন্ট ফিচার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের চারিত্রিক বা ক্যারেক্টারিস্টিক কি আর কি। এটা হচ্ছে মূল পয়েন্ট, যে রেসপন্সিবিলিটি আমরা 2 ভাগে ব্যাখ্যা করতে পারি। প্রশ্নটা যদি কোনোভাবে উল্লেখ করে আসে যে অ্যাজ পার ব্যাসেল কমিটি তোমার বোর্ড অফ ডিরেক্টরের রেসপন্সিবিলিটি কি, অথবা অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক সার্কুলার অনুযায়ী বোর্ড অফ ডিরেক্টর রেসপন্সিবিলিটি কি, তাহলে 2 রকম আলোচনা। আর যদি এমনিতেই আসে যে শুধু রেসপন্সিবিলিটি অফ বোর্ড অফ ডিরেক্টরস, তাহলে আপনি মিক্সড করে দিতে পারেন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অনুযায়ী কয়েকটা পয়েন্ট, ব্যাসেল কমিটি অনুযায়ী কয়েকটা পয়েন্ট। তাহলে আমরা একটু দেখি যে কি কি রেসপন্সিবিলিটি আছে। ব্যাসেল কমিটিটা কি? আমরা জানি যে ব্যাসেল কমিটি হচ্ছে কি, দেখেন, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ইন ব্যাসেল, ঠিক আছে? ব্যাংক ফর ইন্টারন্যাশনাল, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, ফেব্রুয়ারি, এগুলো নিয়ে আমরা একটু এখন আলোচনা না করি। তার ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 3, এটাও তার একটু আলোচনা আছে, লং আলোচনা, এখানে আমরা এগুলো না করি। এই ব্যাসেল কমিটি ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য পুরা ওয়ার্ল্ড ওয়াইড কিছু প্রিন্সিপাল বা স্ট্যান্ডার্ড মেড করছেন। এগুলোতে আপনার বোর্ড অফ ডিরেক্টর বলেন, একজন সিইএফও বলেন, সিটিইউ বলেন, অর্থাৎ বিভিন্ন স্টেক হোল্ডারদের রেসপন্সিবিলিটি কি, তাদের অধিকার কি, রাইটস কি, এগুলো নিয়ে আলোচনা করছেন। তো আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের রেসপন্সিবিলিটি। এখানে যেটা আছে বোর্ড অফ ব্যাসেল কমিটি অনুযায়ী বোর্ড অফ ডিরেক্টরস রেসপন্সিবিলিটি, আর অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক অনুযায়ী তাদের রেসপন্সিবিলিটি কি, এই হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি গুলো। আপনারা খুব বেশি ডিটেলস লিখতে যান না, শুধু এই পয়েন্ট গুলো আপনারা লিখে দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো নাম্বার চলে আসবে। তারপরে আমরা যে আলোচনা সেটা হচ্ছে
এই বোর্ড অফ ডিরেক্টরস এর মাধ্যমে প্রতিটা অর্গানাইজেশনে ব্যাংকে দেখবেন 3টা কমিটি আছে: এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এই এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন এক্সিকিউটিভ কমিটি এবং অডিট কমিটি 3টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য। এটা একটু মাথায় রাখবেন। এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, আমি নিচে আলোচনা আছে। এই যে এক্সিকিউটিভ কমিটির মেম্বার কারা হবেন, মিনিমাম কতজন হবেন। এই দেখেন, মেম্বার্স অফ কমিটি উইল বি নমিনেটেড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে, অর্থাৎ এই এক্সিকিউটিভ কমিটিতে কারা থাকবেন, এটা কারা নমিনেট করবেন? বোর্ড অফ ডিরেক্টরস। এখানে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 7 জন। এবং এই যে কমিটিটা হবে 3 বছরের জন্য। এবং ব্যাংকের যে চেয়ারম্যান এবং ব্যাংকের যে সেক্রেটারি, অর্থাৎ বোর্ডের যে চেয়ারম্যান এবং বোর্ডের যে সেক্রেটারি, এই এক্সিকিউটিভ কমিটির উনি হবে চেয়ারম্যান এবং উনি হবে সেক্রেটারি। একদম দেখেন 2-3 লাইনে কিন্তু আলোচনা শেষ। এক্সিকিউটিভ কমিটি কে নির্বাচন করবেন? বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর 7 জন হবে এখানে মেম্বার। বোর্ডের যে চেয়ারম্যান উনি হবে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। বোর্ডের যে সেক্রেটারি এখানে হবে সেক্রেটারি। এটা কিন্তু শর্ট নোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এটা রোল অফ এক্সিকিউটিভ কমিটি কি কি করবে এটা একটু দেখে নিন। এবার হচ্ছে অডিট কমিটি। অডিট কমিটি সেম। অডিট কমিটি কে গঠন করে? বোর্ড অফ ডিরেক্টর। এই বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে এখানে বলছে, দেখেন, দ্য অডিট কমিটি উইল কম্প্রাইজ অফ ম্যাক্সিমাম 5 মেম্বার্স উইথ মিনিমাম 2 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। এখানে কিন্তু একটা বড় ইস্যু আছে। অডিট কমিটিতে এক্সিকিউটিভ কমিটিতে ছিল 7 জন, এখানে থাকবে 5 জন। এই 5 জনের মধ্যে 2 জন হবে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। অডিট কমিটি উইল কম্প্রাইজ উইথ ডিরেক্টর হু আর নট এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স। অডিট কমিটিতে যারা এক্সিকিউটিভ কমিটিতে থাকবেন তারা এখানে থাকতে পারবেন না। মেম্বার্স মে বি অ্যাপয়েন্টেড ফর 3 ইয়ার্স, এটা আগেরটার মতোই। এবং কোম্পানি সেক্রেটারি এখানেই হবে, এখানে অডিট কমিটিরও হবে সেক্রেটারি। তার মানে আগেরটা ছিল কিন্তু যে ওখানে বোর্ডের চেয়ারম্যান, এখানে কিন্তু সেটা নাই। এবং যারা এক্সিকিউটিভ কমিটিতে থাকবেন এখানে কিন্তু এই 5 জনের মধ্যে ওনারা থাকতে পারবেন না। তারপরে অডিট কমিটির রুল কি এটা আচ্ছা, আমরা এখানে একটা কোশ্চেন ছিল স্যার এখানে। জি জি বলেন। সেটা হচ্ছে যে আপনার এক্সিকিউটিভ কমিটিতেও তো আপনার কোম্পানির সেক্রেটারি ছিলেন হ্যাঁ, এবং অডিট কমিটিতেও কোম্পানির সেক্রেটারি আছেন, তাহলে আপনার না আমি এই জিনিসটা আপনার কোশ্চেন ক্লিয়ার। ওনারা কিন্তু এখানে মেম্বার না। মেম্বার হচ্ছে 7 জন আর 5 জন। ঠিক আছে, এই উনি হচ্ছে মানে ওই সেক্রেটারি, কিন্তু সেক্রেটারি হিসেবে থাকবেন, মেম্বার হিসেবে না। বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার, জি। এবার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এই রিস্ক ম্যানেজমেন্ট কমিটির দেখেন, টু প্লে অ্যান ইফেক্টিভ রোল ইন আইডেন্টিফাই এন্ড মিটিগেশন সেভারাল রিস্ক। কি কি রিস্ক মিটিগেশনের জন্য, আইডেন্টিফিকেশনের জন্য ওনারা কাজ করেন, থাকবেন। এখানে ক্রেডিট রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ইন্টারনাল কন্ট্রোল রিস্ক, মনিটারি রিস্ক, ইনফরমেশন রিস্ক, ম্যানেজমেন্ট রিস্ক, ইন্টারেস্ট, লিকুইডিটি রিস্ক। এখানে দেখেন 8টা রিস্কের কথা বলা আছে। এই রিস্কগুলো আইডেন্টিফাই করা, মিটিগেট করা, এটা হচ্ছে রিস্ক কমিটির কাজ। এখানে একটা কোশ্চেন আমি অন্যভাবে বলে দিই। এটা কোনোভাবে যদি এমন একটা কোশ্চেন আসে যে আপনার বিজনেসের রিস্ক গুলো কি কি, কিংবা মানে কোন কোন রিস্ক ইনভলভ ইউর ইন ব্যাংক, ঠিক আছে, এই 8টা যে রিস্ক বলা আছে এখানে, এই রিস্ক গুলো উল্লেখ করে দিবেন, তাহলে আপনার প্রশ্নের আনসার শেষ। এই রিস্ক ম্যানেজমেন্টের কমিটিটা কিভাবে হয়? এই রিস্ক ম্যানেজমেন্টের কমিটিটা দেখেন, এটাও কিন্তু মানে গঠন করে বোর্ড অফ ডিরেক্টর। রিস্ক কমিটি উইল কম্প্রাইজ উইথ 5 মেম্বার্স। মেম্বার্স মে বি অ্যাপয়েন্টেড 3 ইয়ার্স। কোম্পানি সেক্রেটারি উইল দ্য সেক্রেটারি অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এটা আগেরটার মতোই 5 জন। তাহলে একটা প্রশ্ন কিন্তু আমরা শেষ করলাম, যেটা ছিল প্রশ্ন ওই যে সরি 3টা শর্ট কোশ্চেন আনসার শেষ করলাম। অডিট কমিটি, এক্সিকিউটিভ কমিটি এবং হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, খুবই গুরুত্বপূর্ণ। আর এর আগে ছিল আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এর রেসপন্সিবিলিটি। এখন আমরা যেটাতে আসছি, কর্পোরেট গভর্নেন্সের ফ্রেমওয়ার্ক। এই প্রশ্নটা সম্ভবত আমার সাজেশনে ছিল। কর্পোরেট গভর্নেন্সের ফ্রেমওয়ার্কটা কি এবং তার পারপাস এবং ইম্পর্টেন্স বা পারপাস, বেনিফিট যাই বলি না কেন, বা ফাংশন,
এই যে মানে ইম্পর্টেন্স অফ গভর্নেন্স, ইম্পর্টেন্স অফ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এন্ড স্ট্রাকচার। অর্থাৎ ফ্রেমওয়ার্ক মানেই তো স্ট্রাকচার, এখানে শব্দটা উল্লেখ করে দিছি আর কি। হ্যাঁ, এটা আমরাতে আর এটা ডিটেলস আলোচনা করে, যেহেতু আমাদের আলোচনার অনেক বড়। এখন আমরা যে জিনিস কোশ্চেনটাতে যাব, কর্পোরেট কালচার, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমরা আলোচনা করছিলাম। এবং এই কর্পোরেট কালচারটা কি? কর্পোরেট কালচার রেফার্স টু দ্য বিলিফস অ্যান্ড বিহেভিয়ার দ্যাট ডিটারমাইন হাউ এ কোম্পানি এমপ্লয়িজ এন্ড ম্যানেজমেন্ট ইন্টারেক্ট এন্ড হ্যান্ডেল আউটসাইড বিজনেস ট্রানজেকশন। অর্থাৎ কর্পোরেট কালচারটা কি? কর্পোরেট কালচারটা হচ্ছে একটা বিলিফস, বিহেভিয়ার, অর্থাৎ মানে কিভাবে একটা এমপ্লয়ি এবং ম্যানেজমেন্ট আউটসাইড এবং ইন্টারনাল বিভিন্ন জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন। তারপরে এই যে ইম্পর্টেন্স অফ, মূলত আমাদের প্রশ্নটা ছিল সংজ্ঞাটা, আর হচ্ছে ইম্পর্টেন্স অফ কালচার, এবং আরেকটা অ্যাড করা ছিল কিভাবে এটাকে ডেভেলপ করবে। ঠিক আছে, এই যে ইম্পর্টেন্সটা। তাহলে আমরা কি পাইলাম? দেখেন, ডেফিনেশনটা পাইলাম, আর হচ্ছে এখানে তার ইম্পর্টেন্সটা পাইলাম। এই প্রশ্নটাও আসতে পারে, প্রশ্নটা ইম্পর্টেন্ট, এর আগে মনে হয় একবার আসছিল। এইবার এখানে একটা কোশ্চেন আছে যে ডিজলভ, এটা মনে একবার আসছিল ডিজলভ। এটা এবার একটা কোশ্চেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আমার কাছে। আমি আপনার জিএফআই আজকে মনে সাজেশনটা একটু আবার আপলোড করছি আপনাদের গ্রুপে, দেখবেন 3টা না 4টা নতুন কোশ্চেন দিছি, এর মধ্যে এটা একটা কোশ্চেন। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অফ অবজারভার, অর্থাৎ মানে এই অবজারভার, সরি না, অবজারভার না, এটা না, আমি ওই কোশ্চেন পরে দিচ্ছি। এই অ্যাপয়েন্টমেন্ট অফ অবজারভার আমরা জানি যে অবজারভার বাংলাদেশ ব্যাংক কি হয়, যেমন কোনো কারণে, যেমন ধরেন ইসলামী ব্যাংকে নিয়োগ করছে, ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করছে, অনেকগুলো ব্যাংকে কিছু কিছু সময় যখন ফাইন্যান্সিয়াল বা বিভিন্ন কারণে আমাদের ব্যাংকগুলো সমস্যায় পড়ে, তখন বাংলাদেশ ব্যাংক কি করে, তাদের এই কোম্পানি অ্যাক্ট আইনের সেকশন 49 অনুযায়ী তারা অবজারভার নিয়োগ করে। অর্থাৎ বোর্ডে যে কয়জন ডিরেক্টর আছে তাদের সঙ্গে 1জন বা 2জন অবজারভার নিয়োগ করে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে ওনারা থাকেন, ওনারা বোর্ডগুলো অবজার্ভ করেন, ব্যাংকের সমস্ত ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো অবজার্ভ করেন। ঠিক আছে, এটা আসলে শর্ট নোটস আসবে। আমি যেটা একটা প্রশ্ন দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে, এটা লাস্ট টাইম বলছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর রিক্রুটিং এন অ্যাডভাইজার অফ এ ব্যাংক। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে অ্যাডভাইজার নিয়োগ নিয়ে, অ্যাডভাইজার নট অবজারভার, একটু মনে রাখেন। এই অ্যাডভাইজারের যে কোশ্চেনটা এবার আসতে পারে। হ্যাঁ, তারপর আমরা চলে যাব এর পরের অধ্যায়ে। তার মানে স্যার হচ্ছে এখানে আমরা, একটা কোশ্চেন আছে। জি 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 বলেন। ওই যে গত বছর আসছিল অ্যাডভাইজার স্যার যে কত ধারার বলে এই বোর্ড অফ ডিরেক্টরস ভাঙ্গা দিতে পারে এই এটা এটা আমি বুঝতে পারছি, ওই যে ডিজলভ দা বোর্ড আর কি। হ্যাঁ, জি জি ডিজলভ বোর্ড, আমি লাস্টে ওই যে 20 মিনিট বললাম না, আপনাদের জন্য একটা হট টপিকস আছে, ওখানে আলোচনা আচ্ছা আছে। জি হ্যাঁ, ওকে জি আচ্ছা। এবার হচ্ছে এই যে এখান থেকে সিনিয়র সিইও এবং সিনিয়র ম্যানেজমেন্ট, অবশ্যই 20 নাম্বার একটা কোশ্চেন থাকবে এই অধ্যায় থেকে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এবং এই অধ্যায়ের আলোচনাটা সহজ, মানে আপনাদের কোশ্চেন গুলোর মানে সিনিয়র ম্যানেজমেন্ট, সিইও, এগুলোর যেমন প্রথমে যদি আমরা আসি যে সিনিয়র ম্যানেজমেন্ট কি। সিনিয়র ম্যানেজমেন্ট টিম কনসিস্ট টপ লেভেল এমপ্লয়িজ হু ওয়ার্ক টুগেদার টু ম্যানেজ ইন অর্গানাইজেশন headed up by the chief executive officer. The group of individual sites at the top of a company's structure and provide strategic leader. যাই হোক, আমরা খুব নর্মালি যদি বলি সিনিয়র ম্যানেজমেন্টটা কাজ, সিনিয়র ম্যানেজমেন্ট কারা? সিনিয়র ম্যানেজমেন্ট হচ্ছে যারা টপ ম্যানেজমেন্টে থাকেন, টপ লেভেল এমপ্লয়িজ, আমরা সহজ কথায় বলতে পারি যে টপ লেভেল এমপ্লয়িজ যারা ডিসিশন মেক করে, এবং যাদের চিফ বা হেড হচ্ছে একজন সিইও অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর। এই হচ্ছে এটার মূল কথা। এরপরে এই সিনিয়র ম্যানেজমেন্টের রোল কি বা ফাংশন কি বা কাজ কি আমরা যদি বলি, এখানে রুলগুলো বলা আছে যে devising an appropriate strategy and ensuring it is implemented effectively, setting ambitious, এটা মনে আমি আরো সুন্দরভাবে এখানে কিছু রুল দিয়েছি, আমি দেখি একটু। এই যে এখানে কিছু ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ তারা কি করবেন?
ডিসিশন মেক করবেন, তারা নতুন পলিসি মেক করবেন, তারপরে টার্গেট সেট করবেন। ঠিক আছে, এইগুলি হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের কাজ। এই যে ফাংশন অফ সিনিয়র ম্যানেজমেন্ট টিম। The responsibility of SMT should include monitoring the adequacy and effectiveness of the internal control system based on the banks. ওই যে বললাম যে তাদের রুল কি ধরনের, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইম্পোজ করা, ইমপ্লিমেন্ট করা, তারপরে ইন্টার কন্ট্রোল সিস্টেম রুলস গুলো, প্রসিডিউর গুলো মেনটেন করা বা এস্টাবলিশ করা। ঠিক আছে, এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এখানে চিফ এক্সিকিউটিভ অফিসারের উনি এমডি সাহেব বা চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনার রুল, রেসপন্সিবিলিটি এবং ওনার কি যোগ্যতা মনে হয় একটা কোশ্চেন আছে। দেখি আমি একটু কোশ্চেনটা। হ্যাঁ, রেসপন্সিবিলিটি এবং কোয়ালিফিকেশন। তাহলে আমরা ওনার রেসপন্সিবিলিটি গুলো এখানে দেখলাম। এই রেসপন্সিবিলিটি গুলো ধরেন আপনাদের যে বই আছে সেখানে এইভাবে দেওয়া আছে এবং সুন্দরভাবে আছে, আমি দেখছি খুব সুন্দর। কিন্তু এর পরেও আমি এই এই এখানে দেখেন জিনিসটা আরো সুন্দরভাবে আছে। আপনি যদি শুধু এই 4টা পয়েন্ট দিয়ে তার সাথে 2টা লাইন লিখতে হয়, যেমন ক্রিয়েটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন ভিশন অ্যান্ড ডিরেকশন, এর চেয়ে সুন্দর কোনো শব্দ লাইন হইতে পারে না। লিডিং, গাইডিং অ্যান্ড ইভালুয়েটিং এক্সিকিউটিভ লিডার্স, soliciting guidance from board of directors, creating organization that will grow and flourish. এই 4টা পয়েন্ট দেখেন, মানে মনে হচ্ছে 4টা লাইন, কিন্তু এই 4টা লাইন খুবই সুন্দর। আপনার এই পুরো জিনিসটাকে আরো সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। সো আপনারা রেসপন্সিবিলিটি সি হইলে এই 4টা পয়েন্ট দিয়ে আসবেন। তারপর হচ্ছে রুল কি, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, এই যে রুলটা বললাম না একটু আগে, আমি একটু ভালোভাবে দিয়েছি কোথায় যেন রুলটা, এই যে ওনার রুল, এই যে ওনার এই রুলটা হচ্ছে কি, এখানে দেখেন এই যে মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ওনাদের কাজ, ওনার কাজ কি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা, লিডারশিপ, রিস্ক ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এইগুলি হচ্ছে ওনার রুল। তাহলে আসলে কিন্তু রুল এবং রেসপন্সিবিলিটি, যখন রুল এবং রেসপন্সিবিলিটি আসবে আপনার কিন্তু একটু লিখবেন আলাদা আলাদাই। রুল লিখে এই 5টা পয়েন্ট লিখবেন, আর রেসপন্সিবিলিটি লিখে 5টা লিখবেন। দ্যাটস এনাফ। এরপরে হচ্ছে সিউ রেসপন্সিবিলিটি টু দ্য রিলেশনশিপ উইথ দ্য বোর্ড। এটা একটু, এই কোশ্চেনটা বইয়ে নাই, কিন্তু আমি এটা আনছি কেন, যদি কোনো কারণে কোশ্চেনটা চলে আসে, অর্থাৎ একজন সিইও তার বোর্ড ম্যানেজ করার জন্য বা বোর্ডের সাথে রিলেশনশিপ মেনটেন করতে গেলে তার কি কি রেসপন্সিবিলিটি। ঠিক আছে, অর্থাৎ কারণ তার কাজই তো হচ্ছে বোর্ড ম্যানেজ করা। তো এই বোর্ড ম্যানেজ করতে গেলে ওনাকে কি কি রেসপন্সিবিলিটি তাকে পালন করতে হয়, এটা হচ্ছে এখানে আমি নিয়ে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ওনার কি কি রেসপন্সিবিলিটি। এভাবে মেনশন করে হয়তো আসবে না, কিন্তু আসলে শুধু কয়েকটা পয়েন্ট একটু দেখে রাখেন, যেন এই পয়েন্টগুলো 2টা পয়েন্ট দিয়ে পরে দরকার হলে মানে ওই আগের গুলো ভিতরে ভিতরে দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনার এটা ওয়েজ অর্গানাইজেশন কালচার এন্ড ইমপ্যাক্ট স্ট্র্যাটেজি। এটা এই প্রশ্ন কি ছিল কিনা? হ্যাঁ ছিল, এই প্রশ্নটা আমার ইয়েতে ছিল। অর্থাৎ অর্গানাইজেশন কালচারের ইম্প্যাক্ট গুলো কি কি, এই প্রশ্নটা এই যে খুব শর্টকাট আমি এখানে দিছি, এবং এই যতটুকু দিছি এটুকু লিখে আসবেন, আর বাইরে আর লেখার দরকার নাই। এটাও লিখতে পারেন অথবা এটাও লিখতে পারেন, আপনার যেটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা আমি আজকে আলোচনা করলাম না, এখানে আলোচনা করলাম না, এটা দরকার নাই। তাহলে আমার এখান থেকেও আলোচনা মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে আসছি। তাইলে আমরা কি পাইলাম এই প্রশ্ন, এই আলোচনাটা থেকে, একজন সিইও, তার কোয়ালিফিকেশন, তার রুল, তার রেসপন্সিবিলিটি, আর একটা ছিল দা ইন অর্গানাইজেশন কালচারের ইম্প্যাক্ট। এই 2টা প্রশ্ন এখানে ছিল। আর একটা প্রশ্ন ছিল সিনিয়র ম্যানেজমেন্ট এবং সিনিয়র ম্যানেজমেন্টের ফাংশন। 3টা প্রশ্ন। আমরা এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে ডি অধ্যায়ের। এইটা আপনার ওই ক্যাপিটাল,
সিআরআর, এসএলআর এই রিলেটেড আলোচনা। হ্যাঁ, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে এই অধ্যায়টা লিখতে যে অনেকেই হয়তো একটু আহ, আহ, বুঝতে হয়তো প্রবলেম হয়। তো যাই হোক, আমরা এখান থেকে 2-3টা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই যে এই যে ডিফাইন সিআর অর্থাৎ সিএআর কি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স এন্ড ইমপ্লিকেশন অফ সিএআর। অর্থাৎ এই সিআর কি, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, এই জিনিসটা কি এবং তার ইম্পর্টেন্স কি, ইমপ্লিকেশন কি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে দেখেন অনেকগুলো কথা এখানে লিখছেন। আমি অনেকগুলো কথার সামারি এখানে একটা সংজ্ঞা নিয়ে আসছি। কি বলছে দেখেন, মেজারমেন্ট অফ ব্যাংকস অ্যাভেলেবল ক্যাপিটাল এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ব্যাংকস রিস্ক ওয়েটেড ক্রেডিট এক্সপোজার। আপনি এই সিএআর এর সংজ্ঞাটা 2 লাইনে লিখতে পারেন, অথবা এখানে যে সংজ্ঞাটা লিখছে শুধু এতটুকু এটাও লিখতে পারেন। ক্যাপিটাল রেশিও ইজ দ্য রেশিও অফ ব্যাংকস ক্যাপিটাল ইন রিলেশন টু ইটস রিস্ক ওয়েটেড অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ ক্যাপিটাল, একটা প্রতিষ্ঠানের যে ক্যাপিটাল, একটা ব্যাংকের যে ক্যাপিটাল এবং তার যে রিস্ক অ্যাসেট গুলো আছে, লাইবিলিটি গুলো আছে, তার দুইটার মধ্যে যে রেশিওটা, এই রেশিওটাই হচ্ছে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। ঠিক আছে, ধরেন আমার ক্যাপিটাল আছে 100 টাকা এবং আমার বিভিন্ন অ্যাসেট যেগুলো রিস্কি অ্যাসেট আর এবং কারেন্ট লাইবিলিটি সব মিলে হচ্ছে 80 টাকা। তাহলে এখানে যদি আমি দুইটাকে রেশিও করি, আমি দেখবো যে এই রিস্ক অ্যাসেটের তুলনায় আমার ক্যাপিটাল রেশিওটা ভালো। অর্থাৎ এখানে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও আমার কাছে পজিটিভ। কিন্তু সেটা যদি উল্টা হয়, যে আমার ক্যাপিটাল আছে ধরেন 100 টাকা, কিন্তু বিভিন্ন রিস্কি অ্যাসেট সব মিলিয়ে আমার হয়ে গেছে 120 টাকা, তাহলে কিন্তু আমার ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও নেগেটিভ। এই ক্ষেত্রে যেমন ধরেন এখন ওই যে পদ্মা ব্যাংক, এনবিএল, এই সমস্ত ওই যে বেসিক ব্যাংক, এদের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কিন্তু খুব খারাপ। এই জন্যই কিন্তু এদেরকে আপনার প্রবলেম ব্যাংক হিসেবে আইডেন্টিফাই করছেন এবং সেটা তাদেরকে বিভিন্ন ভাবে এই ব্যাংকগুলোকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এরপরের ইয়াটা ছিল কি, ইম্পর্টেন্সটা অন্য কোনো, এই যে এই দেখেন এখানে অনেক আলোচনা করা আছে, 3টা বা 4টা পয়েন্ট আছে। হ্যাঁ, এটা একটু দেখতে পারেন, কিন্তু এই পয়েন্টগুলোর আমি এখানে খুব সিম্পলিফাই করে নিয়ে আসছি। যে সিগনিফিকেন্স অফ ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, অর্থাৎ সিগনিফিকেন্স মানে ইম্পর্টেন্স। সিআর হেল্পস মিটিগেট দ্য রিস্ক অফ ব্যাংকস ফেইলার্স। দেখেন খুব সুন্দর কথা, অর্থাৎ ব্যাংক এই সিএআর কি করতে পারে, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও হেল্পস মিটিগেট দ্য রিস্ক অফ ব্যাংকস ফেইলার। এই যে রিস্ক ব্যাংক ফেল করে, বা এই যে রিস্ক ব্যাংকের যে রিস্কগুলোর কারণে ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করতে পারে। ব্যাংক যেন ফেইলিওর না হয় সেই জন্য সেটা হেল্প করতে পারে। কিভাবে হেল্প করতে পারে, এটা যখন আমরা সঠিকভাবে নির্ণয় করব, সঠিক তথ্য দিয়ে নির্ণয় করব, আমরা কিন্তু সেটা ম্যানেজমেন্ট বুঝতে পারবে। তাহলে বুঝতে পারলে একটা ইনিশিয়েটিভ নিতে পারবে। কিন্তু যদি সঠিক তথ্য দিয়ে না সিআর তৈরি করা হয়, তাহলে কিন্তু এখানে একটা খারাপ, মানে আস্তে আস্তে সেই অর্গানাইজেশনটা ফেল করবে। যেমন ধরেন কিভাবে ফুল তথ্য না দিয়ে আবার করতে পারে, সেটা হচ্ছে আপনার এই এনপিএল, নন পারফর্মিং লোন যদি সঠিক পরিমাণে এই যে রিস্ক অ্যাসেটের যদি আপনি না আনেন, 100 টাকার জায়গায় যদি আপনি 30 টাকা দেখান, এনপিএল আপনার আছে ধরেন 20 কোটি, আপনি দেখালেন 3 কোটি, তাহলে কিন্তু সঠিক আর্থিক চিত্রটা ওই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে না। আর যদি না আসে, তাহলে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওটা যেটা বাহির করবেন সেটা সঠিক হবে না। অর্থাৎ একটা ভুল মেসেজ যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে বা শেয়ার হোল্ডার আছে, ইন্টারনাল বা এক্সটার্নাল শেয়ার হোল্ডার আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে যাবে, একটা পর্যায়ে ব্যাংকটা ধস হয়ে যাবে। যেমন একটু আগে যে কয়টা ব্যাংকের নাম বললাম। তারপর সিএআর প্রমোটস ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। সিআর প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক ফর ম্যানেজিং রিস্ক, এবং সিআর ইনহ্যান্স ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। এখানে যে 4টা পয়েন্ট আছে, খুবই সুন্দর, শুধু 4টা পয়েন্ট লিখে 2-3টা লাইন করে লিখে আসবে। যদি প্রশ্নটা বড় হয়, দ্যাটস এনাফ।
এই প্রশ্নটা টায়ার 1 এবং টায়ার 2, এই প্রশ্নটা এটাও শর্ট কোশ্চেন আসবে। যদি আসে টায়ার 1 লিখে আসতে পারে, টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। টায়ার 1 ক্যাপিটালে কি কি উপাদান, এখানে সেই উপাদানগুলোর নাম বলা আছে, এবং টায়ার 2 তে কি কি ক্যাপিটাল সেখানে তার নাম বলা আছে। শুধু এতটুকু পারতে, অর্থাৎ এখানে কিছু উপাদান আছে যেটা টায়ার 2 তে আরো কিছু নতুন উপাদান যোগ হয়েছে, দ্যাটস ইট। তারপর হচ্ছে হোয়াই লিকুইডিটি ম্যানেজমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট ইন ব্যাংকস, রাইট ডাউন দ্য ইন্ডিকেটরস অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে লিকুইডিটি ম্যানেজমেন্টের যে প্রশ্নটা, এই লিকুইডিটির প্রশ্নটা কি বলছে, হোয়াই লিকুইডিটি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। Liquidity is a financial institution ability to meet the cash demand for its customer, especially the depositor and the other creditors. As such, the liquidity profile of a financial institution is a function of its asset and liabilities. অর্থাৎ সেটার গুরুত্বটা কি এখানে বোঝাচ্ছে। অর্থাৎ লিকুইডিটি মানে তো বুঝেন, অর্থাৎ আমাদের যে কাস্টমারের ডিমান্ড ফিল আপ করা, বিভিন্ন স্টেক হোল্ডার ডিমান্ড ফিল আপ করার জন্য আমাদের কাছে যে টাকা, লিকুইডিটি মানি বা ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট যে যে সামর্থ্যটা, সেটাকে বলা হয় লিকুইডিটি। এই লিকুইডিটি যার যত স্ট্রং, বর্তমান মার্কেটে এই লিকুইডিটির অনেক সমস্যা যাচ্ছে। যার যত লিকুইডিটি মানে লিকুইডিটি বেস ভালো, সেই ব্যাংকটা তত ভালো। যেমন বাংলাদেশ ব্যাংক কর্তৃক 8টা ব্যাংকে মনে হয় গ্রিন জোনে কনভার্ট করা হয়েছে বা ডিক্লেয়ার দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ কিন্তু হচ্ছে এই লিকুইডিটি, অন্যতম কারণ। এই হচ্ছে লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর। কিভাবে লিকুইডিটি রিস্ক গুলোকে আপনি কি কি ভাবে আমরা লিকুইডিটি রিস্ক আইডেন্টিফাই করতে পারি। আমরা ব্যাংক কিভাবে লিকুইডিটি কে মনিটরিং করতে পারে তার পদ্ধতিগুলো এখানে কিন্তু আমি খুবই শর্ট ভাবে নিয়ে আসছি, এবং এর বাইরে লেখারও দরকার নাই। আপনি লিকুইডিটির যে প্রশ্নটা আছে আমার সাজেশন, এই যে প্রশ্নটা 2 নম্বর কোশ্চেনটা, এই তিনটা স্লাইড এর বাইরে লেখারও দরকার নাই। এবং এই ডি মডিউলের অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। সেটা হচ্ছে কি, সরি, এইটার সাথে এই যে এইটা, হোয়াট ইজ প্রবলেম অ্যাসেট, হাউ প্রবলেম অ্যাসেট ম্যানেজমেন্ট ওয়ার্ক, রাইট বেস্ট প্র্যাকটিস অফ প্রবলেম অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশন। অর্থাৎ প্রবলেম অ্যাসেট কি, প্রবলেম অ্যাসেটের ক্লাসিফিকেশনটা কিভাবে করতে হয়, এবং ক্লাসিফিকেশনগুলো কি কি, এবং সেটা কিভাবে এটাকে এই মানে প্রবলেম অ্যাসেট ম্যানেজমেন্টের ফাংশনগুলো কি। তাহলে আমরা জানি যে প্রবলেম অ্যাসেট কোনটা, যেই অ্যাসেটটা প্রবলেমের মধ্যে আছে, যেই অ্যাসেটটা যে সঠিক জায়গায় না থেকে, অ্যাসেটটা গুড, যে গুড কোয়ালিটিতে না থেকে সেটা অন্য কোয়ালিটিতে চলে গেছে, ব্যাড কোয়ালিটিতে চলে গেছে। অর্থাৎ আমি একটা ইনভেস্টমেন্ট করলাম, সেই ইনভেস্টমেন্টটা আমার জন্য অ্যাসেট, সেই অ্যাসেটটা ধরেন এখন যিনি রেগুলার আমাকে রিপেমেন্ট করে সেটা হচ্ছে গুড অ্যাসেট। কিন্তু সেটা যখন রেগুলার রিপেমেন্ট করে না, যখন 1 মাস 2 মাস 3 মাস যখন সে দেয় না, তখন সেটা কিন্তু প্রবলেম অ্যাসেটে চলে যায়। কোন কোন এই প্রবলেম অ্যাসেটের ক্লাসিফিকেশন গুলো কি কি, সেটা হচ্ছে যে স্পেশাল মেনশন, সাব স্ট্যান্ডার্ড, ডাউটফুল, ব্যাড এন্ড লস। ঠিক আছে, এই 4টা হচ্ছে আপনার এই প্রবলেম অ্যাসেটের ক্লাসিফিকেশন। প্রশ্নটা এখানে আসতে পারে যে, যেমন প্রবলেম অ্যাসেটটা কি, ক্লাসিফিকেশন অফ প্রবলেম অ্যাসেট। তাহলে এই যে লাস্ট যে লাইনটা, as per existing regulation the problem asset are to be classified under special mention, substandard, doubtful and bad loss. এটা আসলে আপনাদের বইয়ে নাই। এটা হচ্ছে এনপিএল কেন হয়, এটা যদি আসে আর কি, যে এই এনপিএল একটা আপনার একটা কি বলে গুড অ্যাসেট কিভাবে কেন প্রবলেম অ্যাসেটে রূপান্তরিত হয়, প্রবলেম অ্যাসেটে চলে যায়, অথবা এনপিএল এর কারণ কি, ঠিক আছে, রিজন কি, এইটা আমি অন্য জায়গা থেকে এনে দিয়েছি, আপনারা এই পয়েন্টগুলো দেখতে পারেন, খুব সুন্দর। তারপরে হচ্ছে এই প্রবলেম অ্যাসেট গুলোকে, এই যে বেস্ট প্র্যাকটিস অফ প্রবলেম অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশন, অর্থাৎ প্রবলেম অ্যাসেটের ফাংশন গুলো কি, এবং এই কোশ্চেনটা এই প্রবলেম অ্যাসেট ম্যানেজ কিভাবে করতে হয়। অর্থাৎ এই প্রবলেম অ্যাসেটকে যদি আমি রেগুলার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কি কি স্টেপ নিতে হয়। এখানে যে স্টেপগুলো নিতে হয়
কালেকশন প্রসেস তৈরি করতে হয়, স্ট্রাকচার তৈরি করতে হয়, তারপরে গভর্নেন্স স্টাবলিশ করতে হয়। ঠিক আছে, প্রসেস গুলো কি কি এখানে 3টে স্টেপ দেওয়া আছে। এই যে কালেকশন প্রসেস, এই যে কালেকশন প্রসেস বললাম, এই কালেকশন প্রসেসটা আসলে কিভাবে করতে হয় 3টা প্রসেস দেওয়া আছে। অর্থাৎ এনপিএল লোনটাকে, এই এনপিএল লোনটা আমাদের কি কিভাবে গুড অ্যাসেটে রূপান্তরিত করা যায়, এটার একটা এখানে 3টা স্টেপ দেওয়া আছে। তারপরে তাহলে এখানে আমি যেটা বললাম যে এই যে প্রবলেম অ্যাসেট আর হচ্ছে আপনার লিকুইডিটি, আর একটা বললাম যে এই যে সিআর, এটার ফাংশনটা, এই 3টা কোশ্চেন এখানে আছে। 3টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে তো আরো অনেক কিছু আছে, আমি শুধু এই 3টা কোশ্চেনকে নিয়ে আসছি। আর এই টায়ার 1 টায়ার এক নজর দেখবেন, সেটা হচ্ছে জাস্ট শর্ট কোশ্চেনের জন্য। এবার আসি আমরা ডিতে, সরি ইতে। এখানে কয়েকটা কোশ্চেন আছে, 2-3টা কোশ্চেন আছে ভালো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা এখানে দেখি যে কম্পোনেন্টস অফ ইআরএম। ইআরএম কি? এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্ট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের একটা আপনি রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, এটার জন্য এই রিস্ক ম্যানেজমেন্ট যে ইআরএম, যেটা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি, এখানে কম্পোনেন্ট গুলো বলা আছে। কোড অফ কন্ডাক্ট, সেটিং অবজেক্টিভ এন্ড গোলস, আইডেন্টিফাই, অ্যাসেস, রেসপন্স, চেক এন্ড ব্যালেন্স, ইনফরমেশন কমিউনিকেশন, মনিটরিং। অর্থাৎ আপনি রিস্ক ম্যানেজমেন্টের জন্য কি কি, এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি আপনি চিন্তাও করেন তাও বোঝা যায় যে রিস্ক ম্যানেজমেন্টের কম্পোনেন্ট গুলো কি হইতে পারে। এই যে বিজনেসের কোড অফ কন্ডাক্ট একটু আগে যেটা বলছিলাম শুরুতে, তারপর একটা প্রতিষ্ঠানের আপনি যে গোল সেট করবেন, তার অবজেক্টিভ সেট করবেন, ঠিক আছে, তারপরে বিভিন্ন পার্টির আপনি রেসপন্স গুলো অ্যানালাইসিস করবেন, বিভিন্ন জিনিসগুলো আইডেন্টিফাই করবেন, এবং চেক এন্ড ব্যালেন্স মানে কি, প্রতিদিনকার আমার যে টার্গেট, আমার যে অ্যাচিভমেন্ট, সেটা দুইটার মধ্যে চেক এন্ড ব্যালেন্স করা। তারপরে বিভিন্ন ইনফরমেশন এবং কমিউনিকেশন আদান প্রদান করা, কোনো স্টেক হোল্ডারদের বা এমপ্লয়ীদের, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, যে আমাদের স্টেক হোল্ডার আছে, তাদের বিভিন্ন ইস্যুগুলো চেকিং করা, মনিটরিং করা, কন্ট্রোলিং করা, মিটিগেট করা। ঠিক আছে, বেনিফিটটা 2-3টা লাইন এটা দেখেন। তারপর এই যে বেনিফিট এবং উইকনেস, আচ্ছা, বেনিফিট গুলো আমরা দেখলাম যে কি রিকোয়ারমেন্ট অফ ইআরএম, এটা দেখি। অর্থাৎ বেনিফিট অফ ইফেক্টিভ ইআরএম, ইফেক্টিভ ইআরএম এর বেনিফিট গুলো কি কি? এনশিওর কমপ্লায়েন্স, সি রিস্ক অ্যাজ অপরচুনিটি, বেটার ডিসিশন, চেঞ্জ দ্য রিস্ক কালচার। বেনিফিট আমরা বুঝি, রিস্ক ম্যানেজমেন্ট হইলে যদি আমরা সঠিকভাবে ইআরএমটা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমাদের কি কি বেনিফিট হয়, বা কেন আমরা করবো, আমাদের গুরুত্ব কি, এটার একটা যে কেন আমি জিনিসটা এখানে দিয়ে দিচ্ছি একটু বড় আকারে। এখানে যেহেতু 3টা বা 4টা পয়েন্ট, এখানে দেখেন 7টা পয়েন্ট দেওয়া আছে। আপনারা ডান পাশে গুলো আলোচনা দরকার নাই, 1, 2, 3, 4 যে মূল পয়েন্ট গুলো, রিডিউস এন্টারপ্রাইজ রিস্ক এক্সপোজার থ্রু ইমপ্রুভ রিস্ক ভিজিবিলিটি, দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে পয়েন্টগুলো। এই 7টা পয়েন্ট একটু আলোচনা করে দিবেন, মানে লিখে দিবেন। আশা করি যে রিস্ক ইআরএম এর বেনিফিটের অথবা গুরুত্বের যে আনসারটা, এটা ইনশাল্লাহ ফুললি কভার হয়ে যাবে। তারপর হচ্ছে উইকনেস, ল্যাক অফ ফ্রেমওয়ার্ক, রিয়েক্টিভ ইনস্টেড অফ প্রোঅ্যাক্টিভ, ডিসকার্ড দ্য উইজডম অফ ইনসাইডার। এগুলো হচ্ছে যদি কোনো মানে কি কি কারণে আমাদের যে ইআরএমটা ফেল করতে পারে, বা এর মধ্যে কি কি উইকনেস আছে এইগুলো। তারপর এটা আমি না দেখি। তারপর ম্যাটেরিয়াল রিস্ক, হোয়াট আর দ্য ম্যাটেরিয়াল, এটা এক নজর দেখতে পারেন যে ম্যাটেরিয়াল রিস্ক বলতে কি বোঝায়, বা এটার মধ্যে কি 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 উপাদান মিলে ম্যাটেরিয়াল রিস্ক। ঠিক আছে, ওই যে আমরা একটু আগে যে আটটার রিস্কের কথা বলছিলাম, ওই রিস্ক গুলো কিন্তু এখানেও আছে। দেখবেন প্রত্যেকটা রিস্ক আছে, নতুন হইতে 1-2টা রিস্ক এখানে আছে। সো ওই রিস্ক গুলোকে অ্যাড করে বাকি 1-2টা রিস্ক যদি মনে থাকে অ্যাড করে দিবেন, না থাকলে ওই আগের গুলো, ওই যে 8টাই লিখে দিবেন। এখানে এই প্রশ্ন একটু ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট, বেনিফিট অফ আর্টিকুলেটিং রিস্ক অ্যাপেটাইট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রিস্ক অ্যাপেটাইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট and the type of risks
that an organizing is willing to take in order to meet their strategy objective. কি বলছে যে এই রিস্ক অ্যাপেটাইট হচ্ছে আপনার রিস্কটা আইডেন্টিফাই করবে এবং রিস্কটার ফাইন্যান্সিয়াল যে ভ্যালুটাও আইডেন্টিফাই করবে এবং এতে কি হবে টু মিট দেয়ার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, অর্থাৎ ওই অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা নিতে, গ্রহণ করতে এবং এটাকে বাস্তবায়িত করতে এটা হেল্প করবে। Organization will have different risk appetite depending on their sector, culture এবং objective. যাই হোক, তারপর প্রশ্নটা একটু আমি দেখি কি ছিল রিস্ক অ্যাপেটাইট কোশ্চেনটা। হ্যাঁ, বেনিফিটটা ছিল, বেনিফিটটা কি আমরা দেখছি? আচ্ছা, ওই যে অবজেক্টিভ অথবা বেনিফিট, হ্যাঁ, এই যে দেখেন অবজেক্টিভ অফ রিস্ক অ্যাপেটাইট, এই যে রিস্ক অ্যাপেটাইটটা আমরা এটা যে করব বা এই একটা প্রতিষ্ঠানের রিস্ক অ্যাপেটাইটের অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি? Unholding the highest ethical standard of the conduct, preserving the long-term financial resilience of the bank, avoiding losses when the investing public money, ensuring compliance with legal and regulatory obligation, maintaining a robust internal control environment and safeguarding operational. এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আপনি ধরেন এই রিস্ক অ্যাপেটাইটের মানে বেনিফিট, অবজেক্টিভ আপনার কোনো কিছু স্মরণ নাই, আপনি শুধু এই রিস্ক ম্যানেজমেন্টের যে পয়েন্ট, যে জিনিসটা যদি মাথায় থাকে যে রিস্ক ম্যানেজমেন্ট কি, তার গুরুত্ব কি, রিস্ক ম্যানেজমেন্টের অবজেক্টিভ কি, আপনি ওই পয়েন্টগুলো রিস্ক ম্যানেজমেন্ট না লিখে রিস্ক অ্যাপেটাইট লিখে দিবেন, আপনি দেখবেন প্রায় সিমিলার, ঠিক আছে, একই জিনিস। এটা হচ্ছে ওই যে এই এই স্লাইডটা আসলে থাকার কথা ছিল আরো আগে, অর্থাৎ এই যে ইআরএম কি এবং ইআরএম এর ফ্রেমওয়ার্কটা কি, এটা একদম শুরুর কোশ্চেনটা ছিল, শুরুটাতে রিস্ক অ্যাপেটাইটের ফ্রেমওয়ার্ক। এই কোশ্চেনটা কিন্তু এই রিস্ক অ্যাপেটাইট কি, তার ফ্রেমওয়ার্ক কি এবং তার এই যে ফ্রেমওয়ার্ক কি আর তার ইম্পর্টেন্স কি। এই যে দ্য সায়েন্স অফ ডেভেলপিং and adopting is a risk appetite for framework is still evaluating at banks all over the world. Some banks have adopted a high-level, brief, and quantitative statement of risk appetite, while others have made it complex, leaving the quantitative risk appetite is the cornerstone of successful risk management framework. যে রিস্ক ম্যানেজমেন্ট বললাম না, অর্থাৎ রিস্ক অ্যাপেটাইট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের একটা অংশ। এই হচ্ছে তার ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আজকে যে আলোচনা ছিল, যে মডিউলগুলো ABCDE 5টা মডিউল আমরা আলোচনা করলাম। এত ডিটেলস আলোচনা করতে পারি নাই বা করা যায় না বা করা পসিবলও না, যেহেতু আমাদের কালকে পরীক্ষা। আপনারা জানেন যে প্রতিটা মডিউল আলোচনা করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টার দরকার। আমি এখন আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই জিএফআই পাস করার একটা সহজ উপায় হচ্ছে আপনারা ওই যে একটা কোশ্চেন থাকে 10 নাম্বারের যে কোশ্চেনটা, 10 নাম্বারের কোশ্চেনের মধ্যে 10টা শর্ট কোশ্চেন থাকে, সিঙ্গেল ওয়ার্ডে যে আনসার দেওয়ার যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা যদি আপনারা সঠিকভাবে আনসার করতে পারেন তাহলে 20-এ 20, এখানে কিন্তু একদম ম্যাথমেটিক্সের মতো। আর যে শর্ট কোশ্চেন থাকে 9 নাম্বারে, সেখানে থাকে 5টা বা 4টা, না 5টা, 20 সম্ভবত 5টা। এই 5টা কোশ্চেন যদি আপনারা আনসার করতে পারেন, অর্থাৎ এই 9 এবং 10, তাহলে 20-20 আপনি 40 আনসার করলেন। 40 আনসার করে কিন্তু আপনি 30 পাওয়া সম্ভব এবং খুবই ইজি। অর্থাৎ এই 10 নাম্বার কোশ্চেনটা যদি রাইট করতে পারেন আর শর্ট নোটগুলো যেটা, সেই নোটগুলো যদি একটু মোটামুটি লেভেলে লিখতে পারেন, আপনি এখান থেকে 30 থেকে 32 ইজিলি আপনাদের নাম্বার চলে আসবে। আর বাকি 60 নাম্বারের মধ্যে আপনারা 10, 15, 20 পাওয়া কোনো বিষয়ই না। এই জন্য আমি আপনাদের এখানে আমার এক দোস্ত আছে পীযূষ চন্দ্র মন্ডল, ওর অত্যাচারে আমি এই শর্ট নোট আসলে খুব জটিল জিনিস। আমি কালকে রাতে 2টার পরে ঘুমাইছি, সকালে বসছি, আবার আমার আসলে শুক্রবার ছিল না, শুধু শর্ট নোট আইডেন্টিফাই করার জন্য।
কিন্তু শর্ট নোট আইডেন্টিফাই করা মানে হচ্ছে আপনাদের যে বই 180 পৃষ্ঠার যে বইটা এবং বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটা সার্কুলার, প্রতিটা লাইন বাই লাইন পড়া এবং সেখান থেকে প্রশ্ন আইডেন্টিফাই করা। তো আমি সেই কাজটা কতটুকু করতে পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদের জন্য করার। এই শর্ট এই হইলো শর্ট নোটটা। আমি বেশ কিছু কোশ্চেন আপনাদের জন্য রেডি করছি। এখন আমরা এই কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করি। আপনারা একটু মানে মিউট হয়ে থাকেন, হ্যাঁ, মিউট হয়ে থাকলে সুবিধা হয়, আমার কথাটা আপনারা শুনতে পারবেন ভালো। না হলে আমিও আপনাদেরকে রিচ করতে পারবো না, আপনারা আমাকে রিচ করতে পারবেন না। কোন ভাই যেন একটু, আচ্ছা। তো আপনারা কি আমার সঙ্গে আছেন তো নাকি? আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আছি তো, আর একটু আচ্ছা আচ্ছা, এই শর্ট কোশ্চেন গুলো আমি দেখেন, এই কোশ্চেন গুলো এক থেকে বেশ কয়েকটা কোশ্চেন আগে আসছে, তারপর আমি এখানে নিয়ে আসছি। এখান থেকে দেখবেন বেশ কয়েকটা কোশ্চেন অলরেডি আসবে, ঠিক আছে? যেমন অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ডিরেক্টরস অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি? অর্থাৎ আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানির মিনিমাম ডিরেক্টর কয়জন? 3 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির মিনিমাম ডিরেক্টর কয়জন? 2 জন। তাহলে এখানেই কিন্তু দুইটা কোশ্চেন। অর্থাৎ এখানে কোম্পানি আইন 1994 অনুযায়ী মিনিমাম ডিরেক্টর হচ্ছে 3 জন, আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর প্রাইভেট লিমিটেডের সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 7 জন। 7 জন। আচ্ছা, না আমি তাহলে একটা কথা ভুল বলছি, সর্বোচ্চ ডিরেক্টর শেয়ার দ্বারা সীমাবদ্ধ না, শেয়ার হোল্ডার মানে সীমাবদ্ধ। আচ্ছা, আন্ডার হুইচ সেকশন অফ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 বাংলাদেশ ব্যাংক ইজ এম্পাওয়ার্ড টু রিমুভ ডিরেক্টর অফ ব্যাংক কোম্পানি? একটু আগে যে ব্যাংক কোশ্চেন করছিলেন, অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এম্পাওয়ার্ড টু রিমুভ দ্য ডিরেক্টর, রিমুভ এ ডিরেক্টর। আপনার এখানে কিন্তু প্রশ্ন একটু মারপেস আছে। বাংলাদেশ ব্যাংক ইজ এম্পাওয়ার্ড টু রিমুভ এ ডিরেক্টর, একজন ডিরেক্টরকে রিমুভ করার জন্য ব্যাংকিং কোম্পানি আইনের কত ধারা অনুযায়ী তারা এম্পাওয়ার্ড? সেটা হচ্ছে সেকশন 46, অর্থাৎ আইনের ধারা 46 অনুযায়ী। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মিটিং অফ এ বোর্ড টু বি হেল্ড ইন এ ইয়ার? আমরা জানি প্রতি 3 মাস পর পর মিনিমাম একটা মিটিং করে, আমরা জানি মান্থলি একটা মিটিং হয়, কিন্তু 3 মাসে অবশ্যই একটা করতে হয়। তার মানে কি বছরে 4টা করতে হবে। ক্যান এ ব্যাংক, হ্যাঁ কথা বলবো স্যার, ওই যে গত কোশ্চেনটা ছিল যে কোন ক্ষমতা বলে, কত ধারা বলে এই যে বোর্ড ডিসলভ করছে। এখন সেম আমি জিনিস। আসতেছি ওয়েট। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মিটিং অফ এ বোর্ড টু বি হেল্ড ইন এ ইয়ার অ্যাজ পার, এটা বললাম। ক্যান এ ব্যাংক ডিরেক্টলি এঙ্গেজ ইন দ্য বিজনেস অফ স্টক ডিলিং? করতে পারে, আইনের ধারা অনুযায়ী তারা ডিরেক্টলি ইনভলভ হইতে পারে, এবং তারা ইচ্ছা করলে তাদের আন্ডারে আলাদা একটা ইনভেস্টমেন্ট এন্টিটি তৈরি করে, যেমন ওই যে সিকিউরিটিজ হাউস যেগুলো করে আমাদের ব্যাংকের, প্রত্যেকটা ব্যাংকেরই আলাদা আলাদা ইনভেস্টমেন্ট এন্টিটি আছে, তারা তাদের মাধ্যমে করতে পারে। ব্যাংকগুলোর একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমার বাইরে তারা করতে পারে না। তারপরে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ দ্য বোর্ড? এখানে আমি যেটা পাইছি সেটা হচ্ছে আপনাদের বই আছে, দেখবেন যে 1/5, মানে 5 ভাগের 1 ভাগ। হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ টায়ার 1? টায়ার 1 এর অল্টারনেটিভ নাম কি, মানে অপর নাম কি? গোয়িং কনসার্ন ক্যাপিটাল, ঠিক আছে? টায়ার 1 ক্যাপিটালের নাম হচ্ছে গোয়িং কনসার্ন ক্যাপিটাল। আর আরেকটা আছে টায়ার 2, টায়ার 2 হচ্ছে গন কনসার্ন ক্যাপিটাল। হাউ মেনি প্রিন্সিপাল আর গভর্নেন্স প্রিন্সিপাল ইজ দেয়ার ইজ বেসেল কর্পোরেট ব্যাংকস? অর্থাৎ ওই যে বেসেল কর্পোরেট যে প্রিন্সিপাল আছে, সেখানে গভর্নেন্স রিলেটেড কয়টা প্রিন্সিপাল আছে? ওই যে একটু আগে প্রথম স্লাইডে ছিলাম, হচ্ছে 13টা। তারপর এই শীটটা একটু শেয়ার করবেন ইয়েতে? অবশ্যই আপনাদের জন্যই করছি। জি থ্যাংক ইউ। তারপরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য এজ লিমিট অফ সিইও? আমরা জানি প্রত্যেকে এটা 65। ক্যান অ্যান এজেন্ট অফ এ ব্যাংক ইনকেশ চেকস অন বিহাফ অফ দ্য ব্যাংক? অর্থাৎ এই
কোনো এজেন্ট কি ব্যাংকের অ্যাবসেন্সে কি ক্যাশ চেক এনক্যাশ করতে পারে কিনা, সেটা পারেন। আপনার দেখবেন এজেন্ট ব্যাংকিং এ তারা কি কি কাজের জন্য নট অ্যালাউ, এটার জন্য দেখবেন ওখানে কথাটা উল্লেখ আছে। হু আর দ্য সেকেন্ডারি রেগুলেশন অফ এ ব্যাংক আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের তো অন্যতম রেগুলেটরি কে বাংলাদেশ ব্যাংক। এটা বাদেও মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারপরে আপনার মিনিস্ট্রি অফ কমার্স, এরকম আরো অনেকগুলো ইয়ে আছে। তারপর যেহেতু বলছে দুইটা, এখানে আমরা দুইটা লিখে দিলাম, কে কে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তারপরে বলছে যে হোয়াট ইজ দ্য লিগেল ইন্ডিকেশন অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটা হচ্ছে ওই যে মানে লিগেল ইন্ডিকেশন হচ্ছে কি তাদের অ্যাটলিস্ট 2 জন ডিরেক্টর, এবং এটা এই প্রশ্ন অন্যভাবে আসতে পারে যে তাদের মিনিমাম কতজন ডিরেক্টর। আগেরটা ছিল মানে পাবলিক 3টা, আর এখানে হচ্ছে 2 জন। তারপরে বলছে যে ফুল ফর্ম অফ CAR এবং CRAR, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও আর ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। এগুলো কিন্তু একটু স্মরণ রাখেন, হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আশা করি এখান থেকে 10টা কোশ্চেন আপনাদের আসবে। যদি আসে তাহলে মনে করেন যে বাম্পার, সবাই পাস। ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, আন্ডার হুইচ সেকশন অফ দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 বাংলাদেশ ব্যাংক ইজ এম্পাওয়ার্ড টু ডিসলভ দ্য বোর্ড অফ ব্যাংক কোম্পানি। এই যে ভাই এতক্ষণ প্রশ্নটা বলছিলেন শুরু থেকে, এটা হচ্ছে সেকশন 47, পাইছেন? জি স্যার, পাইছি স্যার। আর স্যার মানে বিপরীত কোশ্চেন আসে যে কোন অধ্যাদেশ বলে গঠন করে, আর এটা তো পাইলাম যে ডিসলভ করে। আচ্ছা ঠিক আছে, এটা দেখি এখানে আছে কিনা। তাহলে আমরা প্রথমে যেটা পাইলাম 46 অনুযায়ী একজন ডিরেক্টর বা যে কোনো ডিরেক্টর, আর এটা হচ্ছে টোটাল বোর্ডটাকে তারা ডিসলভ করে দিতে পারে। ডিসলভ, জি জি জি, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট ইজ কারেন্ট মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর ব্যাংক কোম্পানি, অর্থাৎ একটা ব্যাংক কোম্পানির জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমানে, এটা বাংলাদেশ ব্যাংক এবং ব্যাসেল 3 অনুযায়ী 500 crore। হু ইজ রেসপন্সিবল ফর টেকিং কেয়ার অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্টারনাল অডিট অফ ব্যাংক, মানে ইন্টারনাল অডিটের জন্য যে মানে রেসপন্সিবল কে, আমরা কিন্তু শুরুতে আলোচনা করে আসছিলাম এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। তাহলে অডিট কমিটি ইন্টারনাল অডিটের জন্য কারা রেসপন্সিবল হবে? অডিট কমিটি। হুইচ অর্গানাইজেশন আর দ্য লাইসেন্সিং অথরিটি অফ দ্য মার্চেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংকের জন্য কোন অর্গানাইজেশন লাইসেন্সের অথরিটি কারা? ওই যে ব্রোকারেজ হাউস এবং এক্সচেঞ্জ হাউস, সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। আন্ডার হুইচ পিলার ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পাবলিশ দেয়ার মার্কেট ডিসক্লোজার, এখানে হচ্ছে পিলার 3। হোয়াট ইজ অল্টারনেটিভ নেম অফ টায়ার 2, ওই যে বললাম গন কনসার্ন ক্যাপিটাল। হোয়াট ইজ দ্য মিনিমাম ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অফ ফিল্ড অফ ম্যানেজমেন্ট বিজনেস ফর বিং এ সিইও, তাহলে 15 ইয়ার্স। স্যার এটা তো এই যে বিআরপিডি সার্কুলার 2 অনুযায়ী 10 বছর দেওয়া। আপনাদের বইয়ে দেখবেন, এবং বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নাম্বার কত যেন আমি, এবং সেখানে দেখবেন 15 লেখা। স্যার রিসেন্টলি একটা সার্কুলার হয়েছে 27 ফেব্রুয়ারি 2024-এ, ওইখানে কিন্তু 20 বছর বলা, এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স 2 বছর, মানে সিওর ইমিডিয়েট নিচের পদে 2 বছর লাগবে, হ্যাঁ এবং টোটাল এক্সপিরিয়েন্স 20 বছর লাগবে, এরকম কিন্তু বলা 27 আচ্ছা। ফেব্রুয়ারি 2024। তাহলে আপনারা এখানে 20 করে দিবেন, ওই সার্কুলারটাতে যদি 20 অবশ্যই ওটা 20 করে দিবেন, ঠিক আছে? 20 স্যার, এটা তো যে ভাই বলছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা তো 10 বছর লেখা আছে। 10 থাকার কথা না, ভাইয়া, 10 থাকার কথা বিআরপিডি না। একটা সার্কুলার আছে, আমি সার্কুলার নাম্বারটাও বলতে পারবো, এখন আমার হাতেই আছে সার্কুলারটা প্রিন্ট করা। আচ্ছা একটু বলেন 11 সার্কুলার নাম। ফেব্রুয়ারি, যেটা 11 ফেব্রুয়ারি না 24। আপনারা আমাকে শুধু ডেটটা বা সার্কুলার নাম্বারটা বলেন। আমি বলতেছি, বিআরপিডি সার্কুলার বিআরপিডি সার্কুলার নাম্বার 5, 27 ফেব্রুয়ারি 2024। সার্কুলার 27 ফেব্রুয়ারি 2024। 2024, জি জি জি। এটাতে বলা আছে কি, আমি সেটা পড়ে শোনাচ্ছি। জি। আচ্ছা, প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির
ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা সহ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে টোটাল 20 বছর এবং 20 বছর। সিওর ইমিডিয়েট আগের পোস্টে 2 বছর। ওকে, তাহলে তাহলে এইটাই দিবেন, কারণ এটাই রাইট। মানে জি, জি, জি। আমি যে সার্কুলার সেটা অনেক আগের। স্যার বুঝতে পারছি, এটা হলো এই একই বছরে এই বছর বিআরবিডি সার্কুলার 2 অনুযায়ী ছিল 10 বছর, তাইলে এই ভাই যেটা বললেন এটা হলো বিআরবিডি সার্কুলার 5 এবং 27 ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওইটাই হচ্ছে ফাইনাল। হ্যাঁ, জি তাহলে জি জি ক্যান বাংলাদেশ ব্যাংক রিমুভ ডিরেক্টরস অফ দ্য গভর্নমেন্ট ওন্ড কমার্শিয়াল ব্যাংক? দেখেন 20 নাম্বার কোশ্চেনটা, বাংলাদেশ ব্যাংক কি গভর্নমেন্ট ব্যাংকগুলোর কোনো ডিরেক্টরকে রিমুভ করতে পারে কিনা, সেখানে বলা আছে না। এই যে সার্কুলার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে বলছে পারে স্যার। হ্যাঁ, হোয়াট ইজ ফুল ফর্ম অফ OECD? ঠিক আছে, এটা হচ্ছে কয়েকটা। স্যার এখানে কি পারে না স্যার না। আরেকটু আবার ওখানে ফ্রি যে গভর্নমেন্ট ব্যাংক গুলার কোন ডিরেক্টরকে অপসারণ করতে পারবে না বাংলাদেশ ব্যাংক। হুম। আপনি আমি যে ইয়ার দিছি ওটা একটু দেখেন সার্কুলার নাম্বারটা, ঠিক আছে? স্যার এটা পরবর্তীতে মনে হয় পারে এরকম একটা সার্কুলার আসছে। আচ্ছা, যদি ওই রকম সার্কুলার কমার্শিয়াল ব্যাংক গুলা হচ্ছে গভর্নমেন্ট ওন যে কমার্শিয়াল ব্যাংকগুলোর যদি এর পরে কোনো সার্কুলার থাকে, আমাকে একটু আপনারা একটু হেল্প করেন, আপনারা একটু দেখেন, যদি পারেন আপনারা গ্রুপে একটু দিয়েন সার্কুলার নাম্বারটা, ঠিক আছে? তারপরের যে কোশ্চেন আমি 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 গাটাগাটি করে দেখলাম যে এই সার্কুলারটা আমি বাইর করতে পারছি, যেটা নো। তারপরে ফুল ফর্ম অফ OECD হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ OECD এর ফুল ফর্ম কি? এটা একদম কর্পোরেট গভর্নেন্সের ফার্স্ট অধ্যায়ের একটা যে অর্গানাইজেশনটা কর্পোরেট গভর্নেন্সের সংজ্ঞা দিয়েছিল, এই কোম্পানির ফুল ফর্মটা কি, অর্গানাইজেশনের ফুল ফর্মটা কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্য কোম্পানি হ্যাড, আচ্ছা এখানে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিছি আর কি। ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, এই কোম্পানির শেয়ার হোল্ডার কতজন ছিল, তার মূলধন কত ছিল? দেখেন, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, দ্য কোম্পানি হ্যাড 125 শেয়ার হোল্ডার্স, ক্যাপিটাল অফ 72 পাউন্ড স্টার্লিং। থিঙ্ক ডিফারেন্ট, এটা কোন কোম্পানির স্লোগান? এটা কিন্তু আপনাদের এই জিএফআই বইয়ে আছে। থিঙ্ক ডিফারেন্ট স্লোগান ফর হুইচ ব্র্যান্ড? অ্যাপেলস। হোয়াট ইজ RS? রিস্ক অ্যাপেটাইট সেটেলমেন্ট। হোয়াট আর দ্য ইনিশিয়েটিভ অফ BB টু এনশিওর গুড গভর্নেন্স ইন দ্য ব্যাংকস? এটা কোন সার্কুলার অনুযায়ী ইয়ে করছে আর কি, যে এই সার্কুলার নাম্বার হচ্ছে এটা প্রুডেন্সিয়াল রেগুলেশন ফর ব্যাংকস 2014, অর্থাৎ ফার্স্ট আর কি 2014 সালে গুড গভর্নেন্স টা এস্টাবলিশ করার জন্য, এনশিওর করার জন্য বাংলাদেশ ব্যাংকের যে ইনিশিয়েটিভ ছিল, এটা হচ্ছে একটা গাইডলাইন দিয়েছিল, প্রুডেন্সিয়াল গাইডলাইন 2014 নামে। দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 সেকশন 15 খ এবং গ অলসো ডেমোক্রেটস রেসপন্সিবিলিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। এই যে বোর্ড অফ ডিরেক্টরস এর রেসপন্সিবিলিটি আপনার কোন ধারা অনুযায়ী আসছে বাংলাদেশ ব্যাংক কোম্পানি অ্যাক্টের, এই যে সেকশন এত এবং এত অনুযায়ী ওখানে আলোচনা করা আছে। হু আর রেসপন্সিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ এক্সিকিউটিভ অফিসার? বলেন তো এই কোশ্চেনটা কি হবে? হু আর রেসপন্সিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ এক্সিকিউটিভ অফিসার? বোর্ড হবে। বোর্ড প্লাস বাংলাদেশ ব্যাংকও। ব্যাংক বাংলাদেশ ব্যাংক হচ্ছে দিবে অ্যাপ্রুভাল। The total number of members of company board of directors shall not less than আচ্ছা 5. আগেরটা কি, এটা কি বোর্ড লিখবো নাকি বোর্ড এন্ড Board. বাংলাদেশ ব্যাংক দুইটাই লিখবো? বোর্ড লাগবে, মানে রেসপন্সিবল হচ্ছে বোর্ড। বোর্ড। এই বোর্ড কি করবে? একজনকে তোমার সিলেকশন করে বাংলাদেশ ব্যাংকের কাছে তার বায়োডাটা দিবে, বোর্ড অ্যাপ্রুভাল দিবে, তখন বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিবে। ঠিক আছে? দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর শ্যাল নট বি লেস দেন 5 এবং মোর দেন 20। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস এর সর্বনিম্ন সদস্য সংখ্যা কত আর সর্বোচ্চ? 5। The independent director shall be appointed by the board and approved by the shareholders in the annual general meeting. এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এটা এখন প্রত্যেকটা যে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। The independent directors shall be appointed by the board. এই যে মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে ইয়া হবে কার দ্বারা অ্যাপয়েন্টেড হবে? বোর্ড দ্বারা, CFO এর মতো, এবং অ্যাপ্রুভ বাই দ্য
শেয়ার হোল্ডার্স ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং, এই যে জেনারেল মিটিং হবে, এজিএম হবে, সেখানে থেকে তার অ্যাপ্রুভাল লাগবে। দ্য পোস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস ক্যান নট রিমেন ভ্যাকেন্ট ফর মোর দেন 90 ডেজ। অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের যে পোস্টটা, সে পোস্ট 90 ডেজের বেশি তোমার থাকতে পারবে না, ভ্যাকেন্ট থাকতে পারবে না। Executive committee should be formed with the members of the board to continue the urgent and daily or routine works between the intervals of 2 board meetings. Executive committee should be formed, হ্যাঁ মানে এক্সিকিউটিভ কমিটিটা গঠন হইতে হবে কোন সময়ের ভিতরে বলা আছে আর কি। এক্সিকিউটিভ কমিটি শুড বি ফর্ম উইথ দ্য মেম্বার্স অফ দ্য বোর্ড, মেম্বার্স বোর্ডের মাধ্যমে দ্বারা হইতে হবে টু কন্টিনিউ দ্য আর্জেন্ট অ্যান্ড ডেইলি অর রুটিন ওয়ার্কস বিটুইন দ্য ইন্টারভালস অফ 2 বোর্ড মিটিংস। 2টা বোর্ড মিটিং এর মধ্যে একটা এক্সিকিউটিভ কমিটি হইতে হবে বোর্ড এক্সিকিউটিভদেরকে নিয়ে, বোর্ড মেম্বারদেরকে নিয়ে। চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস ক্যান বি দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। এই যে একটু আগে আমরা যেটা পড়লাম, তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে খুবই ইম্পর্টেন্ট, যে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান কে হবেন, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি কে হবেন। তাহলে বোর্ডের যে চেয়ারম্যান উনি চেয়ারম্যান, বোর্ডের যে সেক্রেটারি উনি হচ্ছে সেক্রেটারি। দ্য এক্সিকিউটিভ কমিটি উইল কম্প্রাইজ অফ ম্যাক্সিমাম 7 মেম্বার্স। এটা আমরা একটু আগে দেখছি, কিন্তু আমি তারপর শর্ট কোশ্চেনে নিয়ে আসছি। তারপরে মেম্বার্স অফ দ্য অডিট কমিটি উইল নমিনেট বাই দ্য কে বোর্ড। তারপরে বলছে দ্য অডিট কমিটি উইল কম্প্রাইজ অফ ম্যাক্সিমাম 5 মেম্বার্স, 2 হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। একটু আগে আমরা দেখছিলাম যে অডিট কমিটিতে থাকবে কতজন, 5 জন, যার 2 জন হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, এবং তারা অ্যাপয়েন্টেড হবে 3 বছরের জন্য, এবং এক্সিকিউটিভ কমিটিও 3 বছরের জন্য, রিস্ক ম্যানেজমেন্ট কমিটিও 3 বছরের জন্য। Members of the risk management committee will be nominated by the board of directors from themselves. যে এটা অলরেডি আলোচনা করে হয়েছে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি কারা হবে, কতজন হবে, এটা হচ্ছে। তারপরে হচ্ছে দ্য ফুল ফর্ম অফ স্মার্ট। এই স্মার্ট কিন্তু ইন্টারেস্টের স্মার্ট না, হ্যাঁ, এটা আপনাদের বইয়ে একটা জায়গায় আছে, সেটা হলো স্মার্ট মানে কি স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিলিভেন্ট এন্ড টাইম বাউন্ড। ফুল ফর্ম কি? স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিলিভেন্ট এন্ড টাইম বাউন্ড। এটা হচ্ছে টার্গেটের স্মার্ট আর কি, হ্যাঁ হ্যাঁ, টার্গেট সেট করার জন্য। জি জি। স্মার্ট। A common practice of assessing board performance is applying to the input-output model. এটা একটা হচ্ছে যে আপনার বোর্ডের যে পারফরমেন্স ইভালুয়েশনের জন্য যে পদ্ধতি এনশিওর করে বা পদ্ধতি ফলো করে ব্যাংকগুলো, এই পদ্ধতিটার নাম হচ্ছে ইনপুট আউটপুট মডেল। তাহলে আমরা যদি প্রশ্ন আছে কমন প্র্যাকটিস অফ অ্যাসেসিং বোর্ড পারফরমেন্স বা হুইচ কমন প্র্যাকটিস অফ অ্যাসেসিং বোর্ড পারফরমেন্স, এটার নাম হচ্ছে ইনপুট আউট মডেল। অ্যাপয়েন্টমেন্ট অফ অবজারভার টু দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট সেকশন 49, অর্থাৎ এই যে অবজারভার নিয়োগ হয় সেটা কোন ধারা অনুযায়ী? 49 অনুযায়ী। এনি এক্সিকিউটিভ অফ আইসিসি অডিট শুড নট বি মেম্বার অফ এসএমপি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অর্থাৎ কোন এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এনি এক্সিকিউটিভ কমিটি অফ আইসিসি ইন্টারনাল যে অডিট, সেই অডিটের মেম্বার এসএমটির মেম্বার হইতে পারবে না। ঠিক আছে, এনি এক্সিকিউটিভ অফ আইসিসি অডিট শুড নট বি মেম্বার অফ এসএমটি, মানে সিনিয়র ম্যানেজমেন্ট কমিটির কেউ এই আইসিসি মানে কমিটিতে থাকতে পারবে না। সিনিয়র ম্যানেজমেন্ট টিম এসএমটি দ্যাট শুড ইনক্লুড দ্য এমডি, সিইও এন্ড দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। অর্থাৎ এই যে সিনিয়র ম্যানেজমেন্ট টিমে অবশ্যই থাকতে হবে 2 জন ব্যক্তি, কে কে? সেটা হচ্ছে এমডি বা সিইও, আর হচ্ছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মানে সিএফও। বাংলাদেশ ব্যাংক বাই বিআরপিডি সার্কুলার নাম্বার 18 অক্টোবরের 13-তে হ্যাজ ফিক্সড দ্য ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি সিইও। তাহলে এখানে কোশ্চেনটা কি? এখানে কোশ্চেনটা হচ্ছে সিইওর যে রেসপন্সিবিলিটি, যে আইডেন্টিফাই বা যে ডিউটি যে ফিক্সড করছে সেটা কোন সার্কুলার অনুযায়ী? বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নাম্বার 18। তারপরে বাংলাদেশ ব্যাংক বাই সার্কুলার নাম্বার 18 হ্যাজ ফিক্সড দ্য ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি হবে কমার্শিয়াল না, তাহলে একই জিনিস চলে আসছে। বাংলাদেশ ব্যাংক অলসো হ্যাজ দ্য অথরিটি অফ সিইও থ্রু দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট। এত বাংলাদেশ ব্যাংক has the authority to CEO
থ্রু দ্য ফাইন্যান্সিয়াল অর্থাৎ হ্যাঁ বাংলাদেশ ব্যাংক যে সিইও নিয়োগ করার অথরিটি কোন আইন অনুযায়ী, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993। ফুল ফর্ম অফ এনপিএল, নন পারফর্মিং লোন। এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসএলআর এর ফুল ফর্ম এবং রেট, সিআর এর ফুল ফর্ম এবং রেট খুবই খুবই গুরুত্বপূর্ণ। এসএলআর কি? স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, মানে এই রেট হচ্ছে দুইটা, কনভেনশনালের জন্য 13% আর ইসলামী ব্যাংকিং এর জন্য 4%। সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, যার কনভেনশনালের জন্য 5.5% এবং ইসলামী ব্যাংকিং এর জন্য 4%। মানি এট কল, শর্ট নোটিস মানি, ওই যে মানে কল মানি, যেটা এই যে কল মানিটা বা শর্ট নোটিস মানি, এটা আসলে হাউ লং, মানে যে শর্ট মানিটা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংক ধার করে কত দিনের জন্য? স্যার এসএলআর যেটা এই ইসলামী ব্যাংকের জন্য, এটা স্যার 11 বা 9.5 এরকম হবে আর কি। না, এটা আমি আজকে SLR বাংলাদেশ ব্যাংক থেকে নিছি। আমি সিআরআরটা আছে কিন্তু এসএলআরটা আরো বেশি না? আমি আজকে বাংলা, আমি এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে আমি নিছি এটা। হ্যাঁ, এখন রেটটা যদি কোথাও চেঞ্জ পান কোনো সার্কুলারে, কারণ এই জায়গায় তাহলে চেঞ্জ থাকার কথা, কিন্তু আমি কিন্তু একদম এটা স্ক্রিনশট নিয়ে রাখছি বাংলাদেশ ব্যাংক থেকে। তারপর যদি কোথাও কোনো সার্কুলারে পান অবশ্যই ওটা একটু দেখবেন, কিন্তু আমি ওই আমার কনফিউশন ছিল দেখে আমি ওই জায়গা থেকে নিছি। ঠিক আছে, আচ্ছা, জি। তারপর আপনারা একটু একটু দেখেন, কারণ যেহেতু কালকে পরীক্ষা, যদি সার্কুলারটা থাকে এবং আপনারা গ্রুপে একটু দিয়েন। মানি এট কল শর্ট নোটিস হচ্ছে 1 থেকে 14 দিন। RWA হচ্ছে রিস্ক ওয়েটেড এভারেজ অ্যাসেট, রিস্ক ওয়েটেড অ্যাসেট as per existing regulation, the problem asset are to be classified under এই যে special, substandard, doubtful, bad loss। তারপরে হচ্ছে স্টেপল, পেস্টল। হ্যাঁ, স্টেপলটা কি? সোসাইটাল, টেকনোলজিক্যাল, ইকোনমিক্যাল, এনভায়রনমেন্টাল, পলিটিক্যাল, লিগ্যাল এন্ড ইথিক্যাল। আর পেস্টল হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক, সোসাইটাল, টেকনোলজিক্যাল এন্ড লিগ্যাল। এই যেগুলো শুধু জাস্ট ইলাবোরেশন গুলো। The risk management guideline for bank 2018 formulated by the Bangladesh Bank defined risk appetite। এই যে রিস্ক অ্যাপেটাইট জিনিসটা বাংলাদেশ ব্যাংকে কোন সার্কুলার অনুযায়ী বা কোন গাইডলাইন অনুযায়ী? রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন ফর ব্যাংক 2018। স্যার পেস্টেলের যে লাস্টের সেই ইটা ইথিক্যালটা আর আসবে না। পেস্টেল, লিগ্যাল এন্ড ইথিক্যাল, হ্যাঁ ইথিক্যাল তো থাকার কথা। তাইলে মনে হয় আমি কপি করার সময় হয়তো জিনিসটা ছুটে গেছে। না, যেহেতু টেকনোলজিক্যাল এন্ড লিগ্যাল, যেহেতু আগে এন্ড দেওয়া আছে, এর মানে ওটা নাই, ঠিকই আছে। তাহলে আচ্ছা, হ্যাঁ। তারপর হচ্ছে UBU, অফশোর ব্যাংকিং ইউনিট, as per the Bangladesh Bank policy for offshore banking operation of the banks, BRPD সার্কুলার নাম্বার 0225 ফেব্রুয়ারি 2019। তার মানে এখানে দেখেন দুইটা ইনফরমেশন, অফশোর ব্যাংকিং এর ফুল ফর্ম এবং অফশোর ব্যাংকিংটা কোন সার্কুলার অনুযায়ী। ব্যবজা কি? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এটাও ইম্পর্টেন্ট। ভিজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংক বাই PhD সার্কুলার নাম্বার এত has given a detailed guideline on MMS, MFS। এটা গুরুত্বপূর্ণ। এখানে দুইটা ইনফরমেশন, মানে MFS কি? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কোন বাংলাদেশ ব্যাংকের কোন সার্কুলার অনুযায়ী? PhD সার্কুলার নাম্বার 4 2022। বাংলাদেশ ব্যাংক ইস্যু অ্যান ইনিশিয়াল গাইডলাইন ফর এজেন্ট ব্যাংকিং 2013, অর্থাৎ এজেন্ট ব্যাংকিং এর গাইডলাইন বাংলাদেশ ব্যাংক থেকে আসছে কোন সালে, কখন? সেটা হচ্ছে 2013 সালে। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, পিন নাম্বার, আমরা জানি আমাদের কার্ডের পিন নাম্বার থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। হাউ মেনি BIS, ওই যে ব্যাংক, মানে একটু আগে যেটা আমরা পড়লাম, BIS প্রিন্সিপাল অন ডিসক্লোজার কয়টা? 5টা। অর্থাৎ BIS এর প্রিন্সিপাল হচ্ছে কয়টা? 5টা। SDF মানে কি? স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। আর SLF স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি। একটা হচ্ছে ডিপোজিট ফ্যাসিলিটি, আর একটা হচ্ছে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি। ডিপোজিট এবং ল্যান্ডিং। SDF হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি,
আর এসএলএফ হচ্ছে আপনার স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি। এবং এই রেটগুলো আমি এখান থেকে এই রেটগুলো যদি প্লিজ যদি কেউ পান, যে যদি যে সিআরআর এসএলআর এই দুইটা রেট একটু প্লিজ গ্রুপে দিয়ে দিন, কারণ এটা আমি সবার সঙ্গে শেয়ার করবো, তো কারো আবার ভুল হইলে বিষয়টা খুবই। স্যার আমি শেয়ার করে দিয়েছি অলরেডি গতকালকের আপডেট অনুযায়ী। থ্যাংক ইউ আমি এটা আপডেট করে আমি আপনার গ্রুপে দিয়ে দিব না। তা এই হলো আমাদের আমার আজকের আলোচনার বিষয়। আপনার এই শর্ট নোটটা আমি কিছুক্ষণের ভিতরে গ্রুপে দিয়ে দিচ্ছি আপনার যে সংশোধনীটা নিয়ে। আশা করি এটা যদি একবার দেখেন, এখান থেকে যে কোশ্চেন গুলো সেট করা হয়েছে, আশা করি আপনাদের 10টা কোশ্চেন এখান থেকে কমেন্ট পড়বে। ইনশাআল্লাহ। আমার আলোচনা আজকের মতো এটা অনেক ভ্যালু অ্যাড করবে সবার জন্য। আশা করছি। জি থ্যাংক ইউ সো মাচ রিপন স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, আপনারা কষ্ট করে শুনলেন। কালকে থ্যাংক ইউ ভালোভাবে রিপন, পরীক্ষা না দেন। কষ্ট করে এগুলো Thank করার you, জন্য। তাহলে আমরা শেষ করি আজকে, না? জি স্যার, এটা কখন দিতে পারেন? একটু প্রিন্ট করতাম, আবার তো পড়তে হবে। আমি আপনার যে কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের ভিতরে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ জি, থ্যাংক ইউ সো মাচ। জি ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।